আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছি? আশা করছি ভালো আছি। আমরা একাধারে আমাদের গতকালকে একটা ক্লাস গিয়েছে, আজকে আমাদের ইংলিশ ক্লাস, আগামীকালকে আবার বাংলার ক্লাস। এভাবেই আমাদের কিন্তু ক্লাস চলমান থাকবে। অর্থাৎ আপনাদের জন্য যে একটা ফ্রি ভার্সন আমরাও শুরু করেছি, অর্থাৎ আপনারা ক্লাস কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু যাতে বুঝতে পারেন, এর জন্য কিন্তু আজকেরও একটা আয়োজন। এবং আমাদের সবার পরিচিত হাবিব স্যার কিন্তু আমাদের সাথে আছেন। অর্থাৎ ইংলিশকে কতটা মজা করে পড়া যায় এবং কতটা মানে কি বলবো মজাদায়ক ভাবে সুন্দরভাবে একটা টপিক শেষ করা যায়, এই ব্যাপারটা কিন্তু আজকে ক্লাস থেকে আমরা জানতে পারবো এবং শিখতে পারবো। এবং মজার ব্যাপার হচ্ছে, আজকের আমাদের এই সেশনে প্রথম 4 জনের জন্য, অর্থাৎ সর্বোচ্চ শেয়ারকারী 2 জন, সর্বোচ্চ মেনশনকারী 2 জন। অর্থাৎ গতকালকে যেমন আমরা লাইভে থাকা অবস্থায় আপনাদেরকে 1200 টাকা সেন্ড মানি করেছি, সেম আজকেও 4 জন পেতে যাচ্ছেন প্রাইস মানি। কারণ আমাদের প্রতিটা লাইভ ক্লাসে এখন থেকে প্রাইস মানি থাকবে। এমন আছে আপনি এই প্রাইজ মানির টাকা পেয়ে পেয়েই দেখা যাবে যে আপনি পেইড কোর্সের মতো একটা টাকা অর্জন করে ফেলছেন। আপনার ইনকাম করা টাকা দিয়ে আপনি পেইড কোর্স করতে পারবেন, বা হচ্ছে আপনি আপনার কাজে লাগাতে পারবেন। আমাদের কাছে 1200 টাকা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে আপনারা সঠিক সময়ে এই যে মানে সময়টাকে যে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন, এই কাজে লাগার একটা তাগিদ তৈরি করা। কারণ আমরা পংটামি করে প্রচুর সময় নষ্ট করতে পারি, কিন্তু ভালো কাজে আমরা কিন্তু খুব বেশি সময় ইনভেস্ট করতে জানি না। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এবং আজকে মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, তাই না স্যার? জি স্যার, আজকে আইডেন্টিফিকেশন অফ ও ক্লজ। মাই গড, এটা তো খুবই মজার একটা এখান টপিক। থেকে প্রশ্ন আসে না এমন কোনো চাকরি নেই। তাইলে এখান থেকে প্রশ্ন আসে না, এই টপিক থেকে এমন কোনো তার চাকরি মানে নেই। এখান থেকে গো, আমি তো এখনই পড়ে যেতাম। এখান থেকে আমরা 100% প্রশ্ন কমন পেতে যাচ্ছি। 100% একদম। তো যেহেতু আমরা 100% এই টপিক থেকে একটা প্রশ্ন কমন পেতে যাচ্ছি, গতকালকে কিন্তু আপনারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে 2 জন ছিলেন, সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে 2 জন ছিলেন। আমরা 4 জনকে গিফট করেছি। আমাদের স্টুডেন্টরা যুক্ত হয়ে গেলেই হচ্ছে আমি সেশনটা শুরু করব। এখন পর্যন্ত স্টুডেন্টরা ওইভাবে যুক্ত হয় নাই, আমি দেখতে পাচ্ছি। আমি আমার পেজ থেকেও শেয়ার করে দিচ্ছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা আছেন, প্রত্যেকেই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিবেন। পুরো স্পষ্টই করে নেই এখনো, এত স্লো এরা। আচ্ছা, তো আমরা একটু কমেন্ট করে জানাবো যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক স্টুডেন্টই যুক্ত হয়ে গেছেন। যারা যারা যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে অংশগ্রহণ করেছেন। বেসিক্যালি আজকের এই সেশনটা কিন্তু আমাদের একটা পেইড সেশন, অর্থাৎ আমাদের কিন্তু পেইড ক্লাস। আমরা আমাদের আজকের এই পেইড ক্লাসটাকেই কিন্তু আসলে পাবলিক করেছি শুধুমাত্র আপনাদের জানার জন্য, বা একটা বেসিক ক্লাস আসলে কিভাবে সম্পূর্ণ করা হয়, বা একটা বেসিক ক্লাস করার পরে আসলে ওই টপিকে আমাদের কোনো ঘাটতি থাকে কিনা। স্যার, আমি একটা জিনিস বুঝি না স্টুডেন্টদের। ধরেন এই যে ফ্রি ফ্রির কথা যে আমরা বলি, ফ্রিতে কি কেউ সম্পূর্ণ আপনাকে মানে সম্পূর্ণ প্যাকেজ দেওয়ার প্রবণতা রাখে? স্যার, ফ্রি দিয়ে আমার যতটুকু এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স, যে ফ্রি যারা দিচ্ছেন, ফ্রিতে কখনো কেউ ভালো জিনিস দেয় না। ফ্রি মানেই তো ফ্রি, ফ্রি মানে ফ্রি। সেটা কখনো ভালো জিনিস দিবে না। আচ্ছা ধরেন স্যার, আমি আপনাকে একটা জিনিস ফ্রি দিলাম, আপনার মনোভাবটা কিরকম থাকবে? যেখানে আপনার ইনভেস্টমেন্ট থাকবে না, যেখানে আপনার কষ্ট থাকবে না, যেখানে আপনার ত্যাগ থাকবে না, সেই জিনিসের প্রতি কি আপনার কি কোনো কদর থাকবে? আমাদের সমাজে বা আমাদের দেশে প্রচলিত যে সকল ফ্রি, আমরা অনেক সময় বলি যে হ্যাঁ ফ্রিতে আমি এই জিনিসটা দিলাম, ওইটা হচ্ছে স্যার হৃদয় থেকে দেওয়া, যেটাকে আমরা দান বলি, সাহায্য দান, বলি। ওটা ব্যাপার কিন্তু আলাদা। ফ্রি জিনিসটা হচ্ছে কি, যে আমি যে জিনিসটা বাজারে চলতেছে না, কেউ আমার জিনিসটা টাকা দিয়ে কিনতেছে না, তখন আমি কি করব, এটাকে ফ্রিতে দিচ্ছি। ফ্রিতে দিচ্ছি। কিন্তু দিচ্ছি হ্যাঁ, আমি এই টাকার জিনিস দিয়ে দিলাম। মানে আমাদের দেশ, আমাদের দেখবেন বাসায় অনেক সময় কিছু কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, আমি আর ব্যবহার করতে পারছি না, আমি ফ্রি দিয়ে তখন আমি দিলাম। ফ্রি দিয়ে দিলাম। ও, ব্যাপারটা হচ্ছে যে বাসায় যে কাপড় আমি পরতেছি না, সে কাপড়টা আমি দিয়ে দিচ্ছি ফ্রিতে। আসলে শোনেন, একটা ব্যাপার কি, যেখানে আপনার ইনভেস্টমেন্ট থাকবে না সেটার প্রতি আপনারও কদর থাকবে না। আপনি ফ্রির কথা বলে যে সময়টা নষ্ট করতেছেন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বা 1 সপ্তাহ, এই পুরো সময়টা আপনার জন্য লস। কেন? কারণ আপনি যখন একটা ডেডিকেটেড কোর্স করবেন, আপনার যখন একটা মানে হালকা কিছু টাকা হলো যেখানে আপনার ইনভেস্টমেন্ট থাকবে, আপনার কিন্তু ওই কাজের প্রতি তাগিদ থাকবে যে না, আমি এখানে যেহেতু ইনভেস্ট করছি, এটা আমাকে কাজে লাগাতে হবে। ফ্রি দিয়ে স্যার মূলত মন মানসিকতাই নষ্ট করে দেওয়া, তাদের নিজস্ব ইন্টেনশন নষ্ট করে দেওয়া। এ 100%। এখন পর্যন্ত আমরা তো এখনো লাইভে আছি, আমরা যদি জিজ্ঞাসা করি যে কোনো একজন ভাই অথবা বোন আপনারা কি আছেন যে টোটাল একটা কোর্সের 10% কেউ ফ্রিতে শুরু করছে, বা 10% আপনি কমপ্লিট করতে পারছেন ওখান থেকে? যদি কেউ থেকে থাকেন লাইভে বলেন, চ্যালেঞ্জ দিচ্ছি আমরা, আমিও চ্যালেঞ্জ দিচ্ছি স্যার এই কথার সাথে। 10% ফ্রি যারা দেয় তারা প্রথম একটা এবং দুইটা ফ্রি, এরপরে গিয়ে সে নিজেই ফ্রি নেয়।
সে নিজে আর অ্যাভেলেবেল না, সে আর কাউকে সে আবার বলে যে আমি ব্যস্ততার কারণে আজকে আমি ক্লাসটা নিতে আজকে পারতেছি এটা না। করতে পারছি না, আবার আজকে বিভিন্ন এটা প্রতিষ্ঠান আছে অমুক কোর্স তুমুক কোর্স ফ্রি দিয়ে দিচ্ছে। আসলে দিন শেষে আমরা এই কথাগুলো বলতাম না, বলতেছি কেন, কারণ আপনাদেরই মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে। আপনি একজন বেকার স্টুডেন্ট, গ্রাজুয়েট স্টুডেন্ট, আপনার কিন্তু বোঝা উচিত যে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য মন্দ। কারণ আপনি ভালো মন্দ শেখার মতো যদি বয়স আপনার এখনো না হয়, তাইলে ভাই আপনি অন্তত পক্ষে উপরে উঠতে পারবেন না। আপনার দ্বারা অন্তত পক্ষে চাকরি সম্ভব না। চাকরির বাজারটা হচ্ছে একটু কঠিন একটা জগৎ। এই জগতে আপনি যদি আপনার নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, নিজেকে যোগ্যতার জায়গায় নিতে চান, নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করতে চান, তাহলে আপনাকে এক কেন্দ্রিক হইতে হবে। আপনাকে এক কেন্দ্রিক হয়ে পড়ার টেবিলে থাকতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত পরীক্ষা দিতে হবে। আপনি ফ্রিতে না আছে পরীক্ষা, না আছে করা গাইডলাইন, না আছে শাসন, কখন কবে ক্লাস নিচ্ছে তার কোনো গ্যারান্টি নাই। কিছু এমসিকিউ সলভ করে, আচ্ছা স্যার ক্লাসের উপরে ধরেন আপনি 10টা এমসিকিউ সলভ করাইলেন, তাতে কি ক্লাস কমপ্লিট হয়ে গেল? কখনোই হবে না, এটা তাইলে? কখনোই সম্ভব না। এমসিকিউ 10টা না 100 এমসিকিউ সলভ করাই দিতে পারি একটা 1 মিনিটের রুল দিয়া। স্বাভাবিক পরীক্ষাতে ওই একটা রুল থেকে তো আসবে না, আসবে না। পরীক্ষাতে 1000 রুল থেকে একটা প্রশ্ন আসবে ঠিক উল্টা। তো আমরা তাইলে? যেটা করি, আমরা প্রশ্ন দিচ্ছি সত্য বলতে ফ্রি দিয়ে, আপনার একটু উপকার তো হচ্ছেই না। আপনি হয়তো ভাবতেছেন না আমার তো টাকা লাগতেছে না, ফ্রিতে যা পাই তাই লাভ। আপনি যে সময়টা নষ্ট করতেছেন, টাকা দিয়ে ওই সময় কোনোদিনও ফেরত পাবেন ফেরত না। পাবেন না, আপনি পরে ভাববেন আফসোস যে, করবেন, হ্যাঁ, পরে পরে আফসোস গিয়ে করে এরা কিন্তু। ঠিকই আবার পেইড করতে আসে, বাট সেই না, আমি সময়টা আমি চলে এই যায়। কথাগুলো স্যার এই কারণেই বলতেছি যে আসলে আমরা যারা আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আমাদের পেইড কোর্সে যারা আছেন তারা যখন A to Z ফুল একটা কোর্স শেষ করে, বিলিভ মি অর নট, সে প্রস্তুতি নিচ্ছে 10 থেকে 20তম গ্রেডের, কিন্তু তার প্রাইমারি হয়ে গেছে, কিন্তু তার নিবন্ধন হয়ে গেছে, পাশাপাশি তার BCS এরও 60% প্রস্তুতি হয়ে গেছে। কেন? কারণ সে ডেডিকেটেডলি একটা কোর্স শেষ করছে। একদম যখন আমি ডেডিকেটেডলি একটা কোর্স শেষ করব, দিন শেষে প্রাইমারি বলি, নিবন্ধন বলি, 10 থেকে 20 গ্রেড বলি, এগুলো সিলেবাস একই। একদম তার মানে আমার সিলেবাসটা শেষ হয়ে গেল। কিন্তু আমি কি করলাম? স্বাস্থ্য সেবার জন্য একটা ফ্রি কোর্স পাইলাম, ভাবলাম যে এখানে মনে হয় স্বাস্থ্য সেবার সব প্রশ্ন কমন পাবো। ওটা তো ফ্রি না স্যার, ওইখানে তারা বলে দিচ্ছে কোর্স ফ্রি। ঠিকই আপনি যখন যাচ্ছেন, এখানে যারা আছে তারা লাইভে বলতে পারবে, বলবে শুধুমাত্র আমাদের 2টা শীট নিতে হবে, এর বাইরে পড়া লাগবে না। সত্য বলতে ওই শীট যদি আপনি পড়েন, ওর ভিতরে কিছু আসবে না, কিচ্ছু যেটা আসবে বলি। বাইরে তো দূরে থাক, আমরা এত বড় বড় শীট দিয়ে এত কোর্স করাই, আমরা গ্যারান্টি দিতে পারি না সেখানে তারা 3 পেজ দিয়ে বলতেছে এর বাইরে কিছু আসবে না। 100% এটা কমন। সবাই বুঝতে, কিন্তু ওইটার জন্য বলবে যে ভাই 200 টাকা দেন, 300 টাকা দেন, কোর্স ফ্রি, বাট শীট তো ফ্রি দিবে না, সে প্রিন্ট করে ওই কেউ তো দিবে না। শীট বিক্রি করার ধান্দা, কিন্তু আলটিমেটলি ওই শীটের না আছে কোয়ালিটি, না আছে কোয়ান্টিটি। শোনেন, কিছুই নেই। আপনারা আসলে এত বোকার জগতে কেন বসবাস করেন আমি জানি না। একটা শীট যখন নিবেন, অবশ্যই ওটার PDF আগে পুরো দেখেন, দেখেন যে ওটার কোয়ালিটি আছে কিনা। শুধু বিগত বছরের কিছু প্রশ্ন হ্যাঁ, উঠাই দিয়ে একটা শীট হয়ে গেল, এটাকে কোনো শীট বলে? বেসিক আছে কিনা, টাইপ ভিত্তিক ভাবে আলোচনা আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আপনি ভাই কোনো কিছুর জন্য আলাদা কোনো ডেডিকেটেড আসলে প্রস্তুতি নেই। এই যে আপনারা বলেন না যে স্বাস্থ্য সেবার জন্য আলাদা প্রস্তুতি, তারপরে হচ্ছে আপনার উমুক মন্ত্রণালয়ের পরীক্ষার Basic জন্য ছাড়া আলাদা, কিছুই নেই। বেসিক ছাড়া। দিন শেষে আপনার বেসিক জানা আছে মানে আপনি সব পরীক্ষায় হিরো, আপনার বেসিক জানা নাই মানে আপনি সব পরীক্ষায় জিরো। ব্যাপারটা এতটুকুই, তাছাড়া আর কোনো কিছু না। যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা আজকের এই সেশনে যুক্ত আছেন, আমি জাস্ট আপনাদেরকে বলবো আজকের সেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সেশন। আজকের এই সেশনে যারা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে 2 জন কিন্তু পাচ্ছেন আমাদের 300, 300, 600 টাকা প্রাইস মানি, এবং সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে যে 2 জন থাকবেন তারাও কিন্তু 300, 300, 600 টাকা প্রাইস মানি পাবেন। অর্থাৎ টোটাল 1200 টাকা কিন্তু আমরা প্রাইস মানি দিচ্ছি আজকের এই সেশনে। যারা জানেন, গতকালকে যারা ক্লাস করেছেন তারা ওপেন দেখেছেন যে আমরা লাইভে থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে সেন্ড মানি করেছি, এবং আজকেও আমরা ক্লাসের ঠিক 45 থেকে 50 মিনিট ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি এসে আপনাদের প্রাইস মানিটা দিয়ে দিব। কেন? কারণ আপনাদের প্রাইস মানিটা আগে দিয়ে আপনাদেরকে উৎফুল্ল করব। কারণ আমরা চাই আপনারা ডেডিকেটেড হন, এরকম বেসিক ক্লাসের প্রতি ডেডিকেটেড হন, কোয়ালিটি সম্পূর্ণ ক্লাসের প্রতি ডেডিকেটেড হন। কোনো ওই ফাঁকিবাজি 2-4টা এমসিকিউ সলভের উপর আপনারা নির্ভরশীল হয়েন না। অন্ততপক্ষে আপনাদের নিজের যে সময়টা, এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করেন। সো আমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছি সবাইকে আমি রিকোয়েস্ট করবো আজকে সেশনটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেওয়ার জন্য, এবং যারা শেয়ার করতেছি প্রত্যেকেই আমরা ক্লাসটা শেয়ার করার সাথে সাথে কমেন্টে লিখবো শেয়ার ডান। আমি একটু কমেন্ট পড়বো আপনাদের বেশ কিছু, এরপরেই কিন্তু আমরা আমাদের ক্লাসের আলোচনার প্রেক্ষাপটে চলে যাব। আমি দেখতে পাচ্ছি অনেকেই শেয়ার করার পর শেয়ার ডান লিখতেছেন। এই যে শুক্লা পিকে শেয়ার ডান লিখেছেন। যারা শেয়ার করতেছেন একটু আমাকে কমেন্টে জানাবেন যে শেয়ার ডান, বা হচ্ছে আর পাশাপাশি ক্লাসে কিন্তু আপনারা একটু লাইক দিবেন বা লাভ রিয়াকশন দিবেন। রিয়াকশন দিলে যেটা হয় ক্লাসটা রিচ করে এবং অনেক স্টুডেন্টের কাছে চলে যায়। শোনেন, তারা এমনিতেই দেয় স্যার, আমাদেরকে তারা এমনিতেই ভালোবাসে, এটা একটা বড় ফ্যাক্ট। যাই হোক, অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের অলরেডি শেয়ার কিন্তু অনেক হয়ে গেছে। যাক, আপনারা এইভাবে একটু শেয়ার করেন,
প্রায় 105 জন অলরেডি শেয়ার করে ফেলেছেন। যারা শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকার জন্য আপনারা একটু চেষ্টা তো করতেই হবে। আপনি সর্বোচ্চ শেয়ার করলে যেহেতু গিফট পাচ্ছেন, সর্বোচ্চ মেনশন করলে যেহেতু আপনি গিফট পাচ্ছেন, সো শেয়ার আর মেনশনটা এটা কন্টিনিউয়াসলি আপনারা একটু চালিয়ে যান। আমি নিজেও হচ্ছে একটু শেয়ার করে দিচ্ছি, আমি কি আজকে গিফট পাবো? জব মেডিসিন কর্তৃপক্ষকে বলতে হবে আমাকে আজকে গিফট দিবে কিনা। ঠিক আছে, কর্তৃপক্ষের যে কে আছে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, কারণ যেহেতু ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। আশা করছি আমরা সবাই মিলে ক্লাসটাকে এনজয় করতে পারবো। স্যার, আপনি একটু আলোচনার শুরুটা করেন। আস্তে আস্তে সবাই যখন একটু স্টুডেন্ট অ্যাক্টিভ হবে তখন একটু বলে দিয়েন যে আজকে 4 জনের জন্য কিন্তু প্রাইজ মানি আছে আমাদের। ওকে স্যার। তো আপনারা যারা ফ্রি করেন, মানে ক্লাসের যে এমসিকিউ সলভ করা, সেগুলো আমি রাখছি, সমস্যা নেই, আপনাদের জন্য সেই ব্যবস্থাও রাখছি। হ্যাঁ, তো সেইগুলা আমি যদি দেখাই যে এগুলা সলভ করাবো, সমস্যা নাই। এরকম প্রিভিয়াস অনেকগুলা কোশ্চেন রাখছি, সেগুলো আপনারা সলভ করবেন। আমি সলভ করে দিলে আমার লাভ, আপনার লাভ নাই, বাট আপনারা সলভ করতে পারলে তখন ভালো। তো আমরা প্রথমে বেসিক আলোচনা করব। বেসিক আলোচনার পরবর্তীতে গিয়ে আমরা মূলত আমাদের মূল পর্বে চলে আসবো। আপনারা আশা করি শুরু থেকে বেশি না, অনলি আমাকে সময় দিবেন 30 বা 35 মিনিট টোটাল বেসিক আলোচনার জন্য। হ্যাঁ, বেসিক আলোচনাটা শেষ হলে তখন আমরা চলে আসবো আমাদের এমসিকিউ সলভিং এ। ওকে, তো আমরা দেখি যে আমাদের বেসিক আলোচনা কি আছে সেখান থেকে। তো প্রথমেই আমরা যেটা করব, আমাদের আজকের টপিকের নাম আইডেন্টিফিকেশন অফ ক্লজ বা ক্লজ আইডেন্টিফিকেশন। আমরা কিভাবে ক্লজটা আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো আইডেন্টিফিকেশন অফ ক্লজ আপনাদের যদি নোট করতে চান তাহলে সেটা নিয়ে বসতে পারেন। ওকে, তো ক্লজ কাকে বলে আগে এটা আমরা চলে আসি। ক্লজ হচ্ছে প্রথমত একগুচ্ছ শব্দ। তো যেটাকে আমরা বলতে পারি, স্যার, ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ হ্যাভিং ফাইনিট ভার্ব and acts like a single part of speech. অর্থাৎ ক্লজ হবে এমন একগুচ্ছ শব্দ যেখানে অবশ্যই একটি ফাইনিট ভার্ব থাকতে হবে। এ ক্লজ মাস্ট হ্যাভ আ ফাইনিট ভার্ব, অর্থাৎ ফাইনিট ভার্ব ছাড়া কখনো ক্লজ হবে না। এটা একটা প্রিভিয়াস কোশ্চেন ছিল যে ক্লজ কাকে বলে, যেখানে অবশ্যই একটি ফাইনিট ভার্ব থাকবে। এখন দেখেন ফাইনিট ভার্বটা কাকে বলি আমরা, যেই ভার্ব দেখে টেন্স চিনতে পারা যায় সেটাকে বলে ফাইনিট ভার্ব, আমরা আমাদের ভাষায় বলি যেটা। যেমন ধরেন কেউ যদি কোনো কারণে শুধু এইটুকু দেখে যে আই লাইক, এটাই আমাদের একটা ক্লজ। যখন আমরা এটাকে বলতেছি আই লাইক, কারণ আপনি এটা থেকে বুঝতে পারতেছেন এটা একটা ফাইনিট ভার্ব আই লাইক। বাট যখন আপনি দেখবেন সেন্টেন্সটা এরকম লেখা আছে রিডিং বুক বা নিউজ পেপার, এটা কোনো ক্লজ না, কারণ এটা দেখে আপনি বুঝবেন না এটা কোন টেন্সে আছে। বাট আমি যদি লাইকটাকে ডি দিয়ে দেই আই লাইক, আপনি বুঝবেন এটা পাস্ট টেন্স, তাহলে এটা হচ্ছে ক্লজ। আর এটাকে বলে ফ্রেজ। ফ্রেজে ফাইনিট ভার্ব থাকে না, এরকম অন্য টাইপের ভার্ব থাকে, বাট ক্লজে এরকম একটা ফাইনিট ভার্ব থাকে। আপনারা আমার সাথে একটু মানে রেসপন্স করবেন। হ্যাঁ, সেখানে বলছি স্যার ক্লজে অবশ্যই ফাইনিট ভার্ব থাকবে, যেটা দেখে আমরা টেন্স চিনতে পারবো। আর ফ্রেজ যেটা, সেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। তো এই দুইটার ছোট্ট করে ধারণটা ক্লিয়ার বুঝছেন কিনা, তাহলে একটু ক্লিয়ার লিখবেন কমেন্টে যে এটা ক্লিয়ার, এবং ক্লিয়ার লিখে পাশে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিন যদি বুঝে থাকেন। ওকে, তো আমরা ক্লজ যদি দেখি, ক্লজকে প্রধানত 3টা ভাগে ভাগ করা হয়েছে, এটা আমাদের সবাই জানা আছে। তো আমরা লিখতে পারি স্যার ক্লজ 3 প্রকার। ওকে, ক্লজ 3 প্রকার। ওকে, আচ্ছা, নাম্বার 1, আমি ছোট্ট করে সেই ছোটবেলার জায়গায় ফিরে যাই। আমরা পড়তাম প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ। অনেকে আপনারা যখন ফ্রি ক্লাস করেন দেখবেন ক্লজ 3 প্রকার লিখে এটার জায়গায় অন্য একটা অংশ লিখে দিছে। যাই হোক, আমরা এটা দেখি। পরবর্তীতে আছে স্যার সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এবং নাম্বার 3 কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেটিভ ক্লজও বলা হয়। আচ্ছা, এই যে সাবঅর্ডিনেট ক্লজ দেখতেছেন, এটা আবার 3 ভাগে ভাগ করা আছে, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে। সেখানে একটা থাকে স্যার
আমরা বলি নাউন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের একটা নাম নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং অন্য একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ক্লজ আমরা যে পাচ্ছি তিন প্রকার, প্রধানত এই তিন প্রকার। আর সাবঅর্ডিনেট ক্লজ আবার সাবটাইটেল আকারে যখন থাকে সেখানে সেটা থাকবে তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা প্রথমে প্রিন্সিপাল ক্লজটা একটু বুঝে আসি যে প্রিন্সিপাল ক্লজটা কাকে বলে। দেখেন, প্রিন্সিপাল মানে প্রধান। একটা ভার্সিটি বা কলেজের যিনি প্রিন্সিপাল তিনি হচ্ছেন প্রধান। তিনি চাইলে যে কোনো ডিসিশন মেক করতে পারেন, বাট উইদাউট এনি পারমিশন ফ্রম হিজ জুনিয়র, অর্থাৎ তার জুনিয়র বা অধীনস্থ যারা থাকেন তাদের কাছ থেকে তার কোনো পারমিশনের প্রয়োজন হয় না। অর্থাৎ প্রিন্সিপাল তিনি হচ্ছেন ওখানকার প্রধান, তিনি চাইলে যে কোনো ডিসিশন নিতে পারেন। তো সেম ভাবে এই প্রিন্সিপাল ক্লজ যেটা আমরা যেটাকে শর্টে পিসি লিখতেছি, যেহেতু আমি মুখে বলতেছি এই জন্য আমি একটু লেখাটা কমাই নিয়ে আসলাম। প্রিন্সিপাল ক্লজ যেটা, এটাকে কাকে বলবো? যেই ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে না। তো আমি ছোট্ট করে এখানে সেই কথাটাই লিখেছি যে অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে না, অন্য ক্লজ এর উপর নির্ভর করে না। দেখেন, এখানে আরেকটা বিষয় জানাই দিই, নির্ভর যদি করত সেটাকে বলে ডিপেন্ডেন্ট। কি বলে? ডিপেন্ডেন্ট। ঠিক আছে, নির্ভর করলে কি বলে? সাউন্ড ঠিক আছে নাকি? অন্যরা একটু বলেন তো। যদি নির্ভর করে তাহলে সেটাকে বলে ডিপেন্ডেন্ট, আর যখন নির্ভর করে না সেটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ এটার আরেকটা নাম হচ্ছে কি স্যার? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এছাড়া যেহেতু সেটা প্রধান, এটার আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে বাংলায় বলে স্বাধীন বাক্য। তাহলে একাই অর্থ প্রকাশ করতে পারে, এই জন্য তাকে কি বলে? প্রিন্সিপাল ক্লজ। সকল সিম্পল সেন্টেন্সই এক একটা প্রিন্সিপাল ক্লজ। আবার বলছি, যে কোনো সিম্পল সেন্টেন্স সেটা এক একটা প্রিন্সিপাল ক্লজ। আর ঠিক একই সঙ্গে যদি আমরা বলি, উদাহরণ আমি একসঙ্গে দুইটা দিব, সাবঅর্ডিনেট ক্লজের কথায় আসি, ঠিক তার উল্টা। সাবঅর্ডিনেট ক্লজ, দেখেন সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে সে নির্ভর করে। তাহলে জাস্ট আমরা একটা কথা বলতে পারি, অর্থ প্রকাশের জন্য পিসি মানে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, অর্থাৎ পিসি এর উপর নির্ভর করে। এই যে এত সময় যে কথাবার্তা বললাম এগুলো সৌজন্যতার খাতিরে। আপনি জাস্ট মেইন যে অংশটা দেখবেন, উদাহরণ যেটা দেখে বুঝবেন। হ্যাঁ, তো সৌজন্যতার কাছাকাছি শেষের দিকে চলে আসছি। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ আমরা কি বলি? অন্য ক্লজের উপর নির্ভর করে। তারপরে হচ্ছে এদের শুরুতে ক্লজ মার্কার থাকবে, আচ্ছা, এই ক্লজ মার্কার গুলা কি স্যার? ক্লজ মার্কার গুলো আপনারা সব জানেন, যেমন ইফ, দো, অলদো, till, until, before, after, unless, so, so that, wis word, ইত্যাদি ইত্যাদি অনেক আছে। আমি জাস্ট বোঝানোর জন্য কয়েকটা এখানে লিখলাম, যেহেতু আপনাদের এগুলা জানা আছে। এগুলাকে কি বলে স্যার? এগুলাকে বলে ক্লজ মার্কার। যদি কোনোটা সাবঅর্ডিনেট ক্লজ হতে হয়, অফকোর্স ফার্স্ট অফ অল এটার সঙ্গে আপনাকে একটা এই ক্লজ মার্কার যুক্ত করতে হবে বিফোর দ্য ক্লজ। এখন এই ক্লজটা আমরা যদি দুইটাকে একটু পাশাপাশি লিখি বুঝতে সুবিধা হবে। ধরেন কোনো একটা সেন্টেন্সে লেখা আছে, আই শ্যাল come here again if you invite me। এই যে এখানে দেখেন ফাইনিট ভার্ব খুঁজে বের করতে হবে। আগে প্রথমে আসি স্যার, এটা ফিউচার টেন্সে আছে মানে ফাইনিট ভার্ব, এটা প্রেজেন্ট টেন্সে আছে মানে ফাইনিট ভার্ব। তাহলে দুইটা ফাইনিট ভার্ব আছে, দ্যাট মিন্স এটা একটা ক্লজ। এখানে একটা ক্লজ আছে, ওখানে যে কয়টা ফাইনিট ভার্ব সে ততগুলা ক্লজ। এখন এটাকে যদি আমরা পুরাটা আন্ডারলাইন করে ফেলি তাহলে এই পর্যন্ত একটা অংশ,
এবং এখান থেকে এই পর্যন্ত আর একটা অংশ। তো এর মধ্যে এই পার্টটা আর ওই পার্টটা আপনি যদি চিন্তা করেন যে কোনটা প্রিন্সিপাল ক্লজ একাই অর্থ প্রকাশ করতে পারে। ধরেন আমি যদি কোনো কারণে এই সেন্টেন্সের এই অংশটা মুছে দেই, তাহলে দেখবেন এটা একটা কমপ্লিট সেন্স দিবে, আই শ্যাল কাম হিয়ার এগেইন, আমি এখানে আবার আসবো। দ্যাট মিনস এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা একাই অর্থ প্রকাশ করতে পারছে এবং এটা শুরুতে কোনো ক্লজ মার্কার নাই। বাট আমি যদি আলটিমেটলি কোনো কারণে এই অংশটাকে দেখেন, যদি এই অংশটাকে মুছে দেয়, এখন দেখেন জাস্ট আপনি যদি কাউকে গিয়ে শুধু বলেন যে ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, যদি তুমি আমাকে সাহায্য করো, বেশি ধৈর্যশীল হইলে 2 বার শুনবে। তৃতীয়বার যদি বলেন ইফ ইউ হেল্প মি বা ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে দাওয়াত করো, যদি এই কথাটা 3বারের বার বলেন আপনারা পিটানো শুরু করবে, তোরে দাওয়াত করলে কি হবে বেড়া, এটা আগে ক। তাহলে এই যে যে জায়গাটা, এটা আমার একা অর্থ প্রকাশ করতে পারছে না, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এই যে শুরুতে একটা ইফ আছে মানে ক্লজ মার্কার থাকবে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে অবশ্যই শুরুতে একটা কি থাকবে, ক্লজ মার্কার থাকবে, প্রিন্সিপাল ক্লজে থাকবে না। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ যেটা আমরা বললাম একটু আগে, যেটা আমরা লিখেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারটা দেখেন, সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ, দুইটা ক্লজ না এখানে স্যার, একটা এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আমি পিসি লিখতেছি, এটাকে এসসি লিখতেছি। এই সাবঅর্ডিনেট ক্লজ শুধু কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হবে। হ্যাঁ, পরীক্ষাতে এসেছিল, প্রয়োজনে লিখবেন সাবঅর্ডিনেট কমপ্লেক্স, তাহলে শুধু কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। সাবঅর্ডিনেট ক্লজ কোন সেন্টেন্সে ব্যবহার করা হবে স্যার, কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হবে, বুঝতে পারছি। এখন আমরা যে অংশটায় আসি, যে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ গেল, এইবার এই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ মিলে তৈরি হয় কমপ্লেক্স সেন্টেন্স। তো এবার আসেন কমপ্লেক্স সেন্টেন্সের পরবর্তী ধাপে চলে যাই আমরা, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা কি স্যার, দুটি প্রিন্সিপাল ক্লজ, দুটি প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি যুক্ত হয়ে সাউন্ড বাড়িয়ে নেন, মৃত্তিকা, মির্জা, সম্ভবত সাউন্ড ঠিক আছে। তাহলে দুটি প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করলে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এখন দেখেন দুইটা প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি যুক্ত হইতে হবে। এখন প্রিন্সিপাল ক্লজ মানে অবশ্যই কি বলছি, একাই অর্থ প্রকাশ করতে পারে। ধরেন কোন একটা সেন্টেন্স আমি লিখলাম, যে আমি যদি এখানে ধরেন বোঝানোর জন্য চেষ্টা করি, রহিম ইজ পোর, রহিম গরিব, এটা একটা কমপ্লিট প্রিন্সিপাল ক্লজ, একাই অর্থ প্রকাশ করতে পারতেছে, কারো উপর নির্ভর করছে না। রহিম ইজ পোর, রহিম গরিব মানুষ, আপনি যে কাউকে বলতে পারবেন রহিম ইজ পোর। আচ্ছা ধরেন এরপরে আমরা এই পাশে লিখতেছি করিম ইজ রিচ, এটা আরেকটা ক্লজ, এটাও আরেকটা প্রিন্সিপাল ক্লজ। মানে এখানে দুইজন আলাদা আলাদা ভাবে অর্থ প্রকাশ করতে পারে, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটাকে ধরেন এবার আমি যুক্ত করলাম একটা কি দিয়ে স্যার, বাট দিয়ে। তো এইবার যে বাটটা দিলাম তাহলে হয়ে গেল একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা আরেকটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা পাশাপাশি বসছে। আর এবার যদি আন্ডারলাইনটা আমি এরকম পুরাটা করে দেই, এই পুরাটা, এই পুরা যেটা দেখতেছেন এই দুইটা, এই যে দুইটা, এই পুরাটাকে বলে স্যার কোঅর্ডিনেট ক্লজ। বুঝাইতে পারছি, মানে যেটাকে সমন্বিত ক্লজ বলে, কোঅর্ডিনেট মানে সমন্বয় করা, তাহলে কোঅর্ডিনেটিভ বা কোঅর্ডিনেট ক্লজ। এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন স্যার, যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে একাই অর্থ প্রকাশ করতে পারে, অনেকটা পাঁচতলা বাড়িওয়ালার মতো। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে একা অর্থ প্রকাশ করতে পারে না, মানে তার দারোয়ানের মতো। এখন এই পাঁচতলা বাড়িওয়ালা আর এই দারোয়ান, বাড়িওয়ালা চাইলে একাই 60টা গরু কুরবানি দিতে পারে, বা দারোয়ান চাইলে পারে না, এই জন্য সে বাড়িওয়ালার সাথে 60টা গরুর একটা গরুর সাথে একটা ভাগ নিছে।
কুরবানি দেওয়ার জন্য। তাহলে বাড়িওয়ালার উপর নির্ভর করলো দারোয়ান, এই যে দারোয়ান তিনি প্রিন্সিপাল, আর এই যে সরি বাড়িওয়ালা প্রিন্সিপাল আর দারোয়ান যে সে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট। ওকে, এই দুইজন যখন একত্রিত হয়ে কোনো কাজ করে সেটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর যখন একজন পাঁচতলা বাড়িওয়ালা আর একজনও পাঁচতলা বাড়িওয়ালা, দুইজনে 7টা গরু কুরবানি দিতে পারে একা একাই, বাট দুইজনে বলছে ভাই দরকার কি, 7 আর 7 14টা গরুর টাকা দিয়ে আমরা একা পুরা বাংলাদেশের বড় গরু কুরবানি দিব। তখন দুইজনে মিলে রাজি হয়ে একটা কম্পাউন্ড লেনদেন গঠিত হয়েছে। কোনো কারণে এরা চাইলে আলাদা হয়েও কাজ করতে পারবে। যদি কোনো কারণে এই পাঁচতলা বাড়িওয়ালার মালিক আর এই পাঁচতলার বাড়িওয়ালার মালিক যদি চিন্তা করে, এই পাঁচতলা মালিক একটা মাইয়া আছে, ইনার আর একটা মেয়ে আছে, এই মেয়ে বলতেছে গরুর সাথে প্রথম সেলফি তুলে আমি আপলোড দিব, উনার মেয়ে বলতেছে না প্রথম সেলফি তুলে আমি আপলোড দিব, দুই মেয়ে ঝগড়া লাগাই দিছে, বাড়িওয়ালা বলতেছে ভাই তুমি তোমার মতো দাও আমি আমার মতো দেই, দরকার নাই সমন্বিত ভাবে কুরবানি। তখন এরা চাইলে আলাদা আলাদা দিতে পারবে। বাট যদি এই বাড়িওয়ালা বলে দারোয়ানদের তোমার সাথে কুরবানি দিব না, দারোয়ান আর দিতে পারবে না। ওকে, তাহলে দুইটা সমকক্ষ বা সমান সমান বা প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি যুক্ত হয় কোঅর্ডিনেট ক্লজ বা কম্পাউন্ড সেন্টেন্স। আর একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট যুক্ত হইলে সেটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স, এবং একজন আরেকজনের উপর অর্থ প্রকাশের জন্য নির্ভর করে। এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত কি ক্লিয়ার, বুঝতে পারছেন আপনারা? আমাকে একটু কমেন্ট করে জানান যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সাউন্ড একটু সমস্যা আছে, সাউন্ড। তো আমরা যেটা বলছিলাম যে এখানে আমাদের দুইটা প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি যুক্ত হইলে হবে কম্পাউন্ড সেন্টেন্স বা কোঅর্ডিনেট ক্লজ। এখন যে সাবঅর্ডিনেট ক্লজ পড়ছি, এই সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার আছে, সেটাকে আমরা আলোচনা করব। তো সাবঅর্ডিনেট ক্লজটা আসি প্রথমে স্যার। তো সাবঅর্ডিনেট ক্লজে তার মধ্যে একটা হলো নাউন ক্লজ। আচ্ছা, নাউন ক্লজ গুলা আমরা কিভাবে বুঝবো? আমরা পজিশন দেখে বুঝবো। কি দেখে বুঝবো? পজিশন দেখে। নাউন ক্লজের পজিশন দেখার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি নাউন ক্লজের পজিশন গুলা তখনই বুঝতে পারবো তখন আমি বুঝতে পারবো যে নাউন কোথায় আছে। ওকে, এখন নাউনের ব্যাপারটা যদি দেখেন, নাউন কোথায় কোথায় বসতে পারে, পজিশন অফ। এটা তো আরেকটা ছিল মনে হয়, আরেকটা দাও তো। এখনো কিছু
আচ্ছা, তো ওকে, সাউন্ড এখন ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে নাউনের দুইটা পজিশন, একটা হচ্ছে সালমান আর একটা হচ্ছে শিলা। এখন এই যে সালমান আর শিলা, এই দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথমে সালমান সাবজেক্টের জায়গায় বসছে, শিলা অবজেক্টের জায়গায় বসছে। তাহলে নাউনের দুইটা পজিশন, একটা হচ্ছে সে সাবজেক্ট হতে পারবে, একটা পজিশন সে হচ্ছে অবজেক্ট হতে পারবে। 3 নম্বর পজিশন বলছিলাম প্রিপোজিশনের পরে। কোথায় স্যার? এই যে টু একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের অবজেক্ট বা প্রিপোজিশনের পরেও কে বসে? নাউন বসে। আমরা সেটাকে নাউন ক্লজ চিন্তা করব। তাহলে নাউনের পজিশন কয়টা? 3টা। একটা হচ্ছে কি, আপনারা কমেন্টে এভাবে লিখবেন যে স্যার সাবজেক্ট, এরপর হচ্ছে অবজেক্ট, আর একটা হচ্ছে প্রিপোজিশন প্লাস তারপরে বসে। ওকে, প্রিপোজিশনের অবজেক্ট যেটা। তো নাউনের কয়টা পজিশন পাইছি? 3টা, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের পরে। এই 3টা জায়গা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার নাউন ক্লজটা অন্তত পক্ষে সমস্যা হওয়ার কথা নয়। বুঝতে পারছি? কি বলছি স্যার বলেন তো? সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের পরে। আবার বলতেছি, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের পরে নাউন ক্লজের পজিশন কয়টা? 3টা, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের পরে। এই 3টা কথা মাথায় রেখে আমরা এর পরে চিন্তা করব, ঠিক আছে? সবকিছু আশা করি এখন ওকে আছে। সাউন্ড ঠিক আছে? এখন সাউন্ড ঠিক আছে না? এখন সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড ঠিক আছে কিনা একটু 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 জানাবেন, একটু জানাবেন। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু বলেন যে সাউন্ড ওকে আছে কিনা। সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনের পরে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। হ্যাঁ, একটু এভাবে লিখে ফেলেন, তাহলে আমরা সরাসরি এবার প্রশ্নে চলে যাব। সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের পরে। আচ্ছা, কোনো কারণে আমি এবার লিখতেছি করিম ওয়াজ রং। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, প্রশ্ন। হ্যাঁ, এবার সেন্টেন্স যে লিখছি, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা বলেন তো? আমি যে লিখছি করিম ওয়াজ রং, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি আমাদের করিম। এখন ভাইয়া দেখেন, ভার্ব এবং যে বাকি অংশ, এই অংশটা তো আমাদের এক্সটেনশন যদি আমরা বলি। তো করিম ওয়াজ রং, করিম হচ্ছে নাউন। এই জায়গায় যদি আমি কোনো একটা ক্লজ ব্যবহার করি, এই করিম বাদ, তখন বুঝতে হবে এটা নাউন ক্লজ। ধরেন আমি এবার এখানে লিখছি করিম ওয়াজ রং, তো করিম বাদ দিয়ে এবার এখানে লিখলাম যে হোয়াট হি সেড। এবার এই অংশটা আন্ডারলাইন করা আছে, সে যা বলেছিল ভুল। তাহলে এই অংশটা দেখবেন, আমার যে এই অংশটা আমরা দেখবো, এটা আমাদের ক্লজ হয়েছে কিনা। ক্লজ হইতে হলে প্রথম কন্ডিশন স্যার ফাইনিট ভার্ব থাকতে হবে। মানে সেইড আছে ভার্ব টু, মানে পাস্ট টেন্স, আমরা চিনতে পারতেছি। দ্যাট মিন্স দিস ইজ ফাইনিট ভার্ব। এরপরে বলছি কি, এটা শুরুতে একটা ক্লজ মার্কার থাকতে হবে। ক্লজ মার্কার কি? ডব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ নাউন ক্লজ হইতে হলে ভাই সাবঅর্ডিনেট ক্লজটা থাকতে হবে আগে। তো এটা সাবঅর্ডিনেট ক্লজ, সে এই টোটাল ভার্বের সাবজেক্ট হইছে, সুতরাং এটাকে কি বলবো? নাউন ক্লজ। আপনারা সোজা বাংলা হিসাব মনে রাখবেন, ভার্বের আগে, এরকম ভার্বের আগে যদি কোনো ক্লজ দেখেন, চোখ দুইটা বন্ধ করে এমনি করে বলে দিবেন এটা নাউন ক্লজ। ওকে, তাহলে যদি ভার্বের আগে কোনো ক্লজ থাকে একা সম্পূর্ণ, সেটাকে বলবো কি? নাউন ক্লজ। ওকে, যেমন ধরেন যদি এরকম আমরা একটা সেন্টেন্স দেখি, where he lives is a mystery। এখন এই যে এই অংশটা আন্ডারলাইন করা আছে স্যার, তো এটা একটা ভার্ব, দেখছেন? আর এই ভার্বের পূর্বে এই টোটালটা আছে একা পুরো আন্ডারলাইন করা, যেখানে এই যে একটা ফাইনিট ভার্ব আছে, একটা ডব্লিউএস ওয়ার্ড মানে ক্লজ মার্কার আছে। তাহলে যে বলছি ভার্বের আগে পূর্বে কোনো ক্লজ একা থাকলে সেটা কি হবে স্যার? নাউন ক্লজ। চোখ বন্ধ করে কি করব? ভার্বের পূর্বে কোনো ক্লজ থাকলে সেটাকে বলবো নাউন ক্লজ। তাহলে এটা গেল সাবজেক্ট। দ্বিতীয় অংশে আসি আমরা। দ্বিতীয় পজিশনটা কি ছিল স্যার? অবজেক্ট যদি কোনো ক্লজ হয়। এখন ধরেন কেউ যদি বলে আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না ভাই করিম, তোমার আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ করিম, আমি করিমকে বিশ্বাস করি না। এই যে করিম লিখছি, আপনি দেখে বুঝবেন স্যার এটা নাউন। এবার আমি যদি কোনো কারণে এই করিম এখান থেকে বাদ দিয়ে এখানে একটা ক্লজ লিখলাম,
সেটা কেমন? যেমন আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না, হোয়াট হি সেজ, সে যা বলে। তাহলে এই যে অংশটা দেখেন, আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না, এটাকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, তাহলেই আমরা অবজেক্ট পাবো। হ্যাঁ, তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করি যে আমি কি বিশ্বাস করি না, সে যা বলে, দ্যাট মিনস এটা আমাদের একটা অবজেক্ট। সুতরাং এটাকে বলবো কোন ক্লজ? নাউন ক্লজ। ঠিক আছে, ভার্বের পরে নাউন ক্লজ হয়, ভুলেও এই কথা বলা যাবে না স্যার। একবারে আমি কিন্তু এখনো বলি নাই যে ভার্বের পরে কোনো ক্লজ দেখলেই চোখ বন্ধ করে নাউন ক্লজ বলে দিবেন, এই কথা আমি বলি নাই। আমি বলছি ভার্বের পূর্বের কথা, পরে কিন্তু এখনো বলি নাই। কেউ দয়া করে এটা ভুল মাথায় ঢুকাই নিবেন না, কারণ পরবর্তীতে শুধু বসলেই হবে না, অবজেক্ট হইতে হবে। আর অবজেক্ট হতে হইলে অবশ্যই কি বা কাকে শব্দের উত্তর দিতে হবে, না হলে আদারওয়াইজ আমরা সেটাকে নাউন ক্লজ বলতে পারবো না, যদি সেটা কি বা কাকে প্রশ্নের উত্তর না দেয়। যেমন আমি নিচে একটা সেন্টেন্স দেখেন আপনাদেরকে যদি লেখাই, যেমন হি কেম, সে এসেছিল, when I was sick, যখন আমি অসুস্থ ছিলাম, এটাও একটা ক্লজ। এই যে সাবজেক্ট আছে ভার্বের পরেই বসছে, এখন কি অবজেক্ট মনে করে দিব না। এই যে দেখেন হি কেম, সে এসেছিল, এখন যদি এটাকে প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে, যে সে কি এসেছিল বা কাকে এসেছিল, তার উত্তর এটা না, এটা উত্তর হচ্ছে কখন। সে কখন এসেছিল? যখন আমি অসুস্থ ছিলাম। এটাকে আপনি নাউন ক্লজ বলতে পারবেন না। কখনের উত্তর দিলে সেটাকে বলে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা এটা আসতেছি একটু পরে, বাট মাথায় ধারণাটা ক্লিয়ার নিয়ে নেন যে ভার্বের পরে যদি কোনো ক্লজ থাকে, সেটা যদি কি বা কাকে প্রশ্নের উত্তর দেয়, দেন আমরা সেটাকে অবজেক্ট বলবো এবং নাউন ক্লজ বলবো। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি স্যার? এই কথাটার পার্থক্য বুঝাইতে পারছি? ভার্বের পর যদি অবজেক্ট হয় তখন নাউন ক্লজ, অবজেক্ট না হইলে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তো এই জায়গাতে অবজেক্ট হইলো কিনা এটা কিভাবে বুঝবো? এটা এই যে দুই চান্দুকে দিয়ে বুঝবো। কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যদি উত্তর আসে তাহলে সেটাকে আমরা বলবো অবজেক্ট। ঠিক আছে, এখন ধরেন আমরা যদি নিচে আরো একটা প্রশ্ন দেখি, আই ডোন্ট নো, আমি জানি না, where he lives, সে কোথায় বসবাস করে আমি জানি না। এখন দেখেন আমি জানি না, এটাকে যদি প্রশ্ন করি আমি কি জানি না, কি জানি না, তার উত্তর হচ্ছে এটা যে কোথায় সে বাস করে। তার মানে এটা একটা কি? অবজেক্ট। সুতরাং এটা নাউন ক্লজ। বুঝতে পারছেন? এখন সাবজেক্ট হইলে নাউন ক্লজ, অবজেক্ট হইলে নাউন ক্লজ। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি কাউকে বলি আই স, আমি দেখেছিলাম, who was crying there. এবার এই যে একটা অংশ দেখেন, আমি দেখেছিলাম, আই স, কাকে দেখেছিলাম, এটাকে যদি প্রশ্ন করেন আমি কাকে দেখছি, তার উত্তর হচ্ছে এটা যে গতকাল বা যে কান্না করতেছিল, তাহলে এটা আমাদের একটা অবজেক্ট হয়েছে, তাহলে এটা নাউন ক্লজ। বুঝতে পারছেন? এই কি বা কাকের উত্তর থাকতেই হবে, যদি কি বা কাকের উত্তর না থাকে সেটাকে অবজেক্ট বলা যাবে না, নাউন ক্লজ বলা যাবে না। তাহলে নাউন ক্লজের দুইটা জায়গায় দেখাইছি, একটা হচ্ছে সাবজেক্টের জায়গা, একটা অবজেক্টের জায়গা। আচ্ছা, আর একটা জায়গা হচ্ছে স্যার প্রিপজিশনের পরে, এটা একদম ঠুটস্থ, প্রিপজিশনের পরে আন্ডারলাইন করা মানে নাউন ক্লজ, সোজা কথা। যেমন ধরেন আমি যদি এরকম বলি, যে লিখছিলাম না রাইট এ লেটার টু ইয়োর শিলা, তো রাইট এ লেটার যদি এরকম লেখেন, রাইট এ লেটার টু, এই টু একটা প্রিপজিশন, হুম ইউ লাইক মোস্ট, তুমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করো তাকে একটা চিঠি লেখো। তাহলে যে টু একটা প্রিপজিশন, এরপরে বসছে মানে এটা কোন ক্লজ? নাউন ক্লজ। আবার ধরেন কেউ যদি এরকম বলে হি কেম ফ্রম where he was born, সে যেখানে জন্মগ্রহণ করছে সেখান থেকে আসছে, তাহলে ফ্রম একটা প্রিপজিশন, সুতরাং তারপরে বসছে মানে এটা নাউন ক্লজ। বুঝানো গেছে স্যার? তাহলে আমাদের সাবজেক্ট হইলে নাউন ক্লজ, অবজেক্ট হইলে নাউন ক্লজ, প্রিপজিশনের পরে বসলে সেটাকে কি বলবো? নাউন ক্লজ। তো নাউন ক্লজের এই তিনটা ধারণা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে সেটা একটু বলেন, যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। যদি ক্লিয়ার বুঝে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন স্যার ক্লিয়ার এই পর্যন্ত। ঠিক আছে?
তো আমরা ঠিক পরবর্তী অংশে চলে যাই নাউন ক্লজের পরে অ্যাডজেক্টিভ ক্লজ। আপনারা উত্তর করতে থাকেন। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে যাই। অ্যাডজেক্টিভ ক্লজ এটা সোজা হিসাব স্যার। নাউনের পরে বসে পূর্বের নাউনকে নির্দেশ করলে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজটা নাউনের পরে বসে পূর্বের নাউনকে বুঝাবে। এখানে আমি জাস্ট একসঙ্গে দুইটা উদাহরণ লিখবো, একটা নাউন ক্লজ একটা অ্যাডজেক্টিভ ক্লজ, পার্থক্যটা বোঝানোর জন্য যেন আপনি ক্লিয়ার বুঝতে পারেন। যেমন ধরেন আই নো, আমি জানি, when he comes, সে কখন আসে আমি জানি। এইবার দেখেন আমি যদি এটাকে প্রশ্ন করি আই নো আমি জানি, আমি কি জানি, তার উত্তর হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে একটা অবজেক্ট যে ভার্বের পরে বসে এবং কি শব্দের উত্তর দিছে। সুতরাং এটাকে আমরা বলবো কোন ক্লজ স্যার? নাউন ক্লজ। বুঝা গেছে? এটা হলো নাউন ক্লজ। এখন দেখেন সেম প্রশ্নটা যদি আমি এখন এরকম লিখি যে আই নো, তারপরে বলা হলো দ্য টাইম, আই নো দ্য টাইম, এরপরে when he comes, যে আমি সময়টা জানি যখন সে আসে। এইবার when he comes একই কথা লিখছি, বাট পূর্বে একটা নাউন আছে টাইম, এই যে দা আর্টিকেল তারপরে নাউন বসে। তাহলে আমি জানি সময়টা যখন সে আসবে, তাহলে যখন বলতে কাকে বোঝাচ্ছেন? এই সময়কে বোঝাচ্ছেন। তাহলে এই যে নিচের যে অংশটা নাউনের পরে বসছে এবং পূর্বের নাউনকে নির্দেশ করছে, এই জন্য পরেরটা অ্যাডজেক্টিভ ক্লজ। স্যার এটা আবার নোট করে, যেহেতু এটা আমাদের ওপেন পেজে হচ্ছে, পাবলিক পেজে হচ্ছে, আপনার ক্লাসটা রেকর্ড থাকবে, সেখান থেকে অবশ্যই নোট করে নিবেন। হ্যাঁ, এখন একটু বোঝার চেষ্টা করেন। এখন ধরেন কেউ যদি এরকম বলে আই নো, আমি জানি, এরপরে বলছে ওয়ার, আমি জানি ওয়ার হি লিভস, সে কোথায় বসবাস করে। তো আই নো আমি জানি, এটাকে যদি প্রশ্ন করি আমি কি জানি, তার উত্তর হচ্ছে এটা, কোথায় সে বসবাস করে। তার মানে এটা একটা নাউন ক্লজ, আমি যেটাকে এনসি লিখলাম। বাট সেম প্রশ্নটা আমি যদি কোনো কারণে এভাবে লিখি যে আই নো দ্য প্লেস, এবার একটা যুক্ত হয়েছে কি মাঝখানে? নাউন, এই যে দ্য প্লেস। এইবার যদি এটা লিখি যে ওয়ার হি লিভস, সে যেখানে বাস করে, তাহলে এই নাউনকে নির্দেশ করতেছে, মানে এটা আমাদের কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অর্থাৎ নাউন ক্লজ ডিরেক্ট বসবে, অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পরে বসে পূর্বের নাউনকে নির্দেশ করবে। এভাবে করে যদি কেউ ধরেন এরকম লেখে আই নো অথবা I saw who stole the money, এবার এটা আন্ডারলাইন করা আছে, আমি দেখেছিলাম। এটাকে যদি প্রশ্ন করি আমি কাকে দেখেছিলাম? যে টাকা চুরি করেছিল। তাহলে এটা আমাদের একটা নাউন ক্লজ, কারণ এটা অবজেক্ট। বাট যখন আমি এই সেন্টেন্সটাকে এভাবে লিখবো যে আই স দ্য বয়, আমি ছেলেটাকে দেখেছিলাম, এরপরে এখানে বলা হচ্ছে হু স্টোল দ্য মানি, যে টাকা চুরি করেছিল। তাহলে এই যে টাকা করছিল সে হচ্ছে এই বয়টা, এটা নাউন। আর এই নাউনের পরবর্তীতে বসছে, মানে এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি ক্লিয়ার বুঝতে পারছেন স্যার? নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্যটা, নাউন ক্লজ হচ্ছে সরাসরি নাউন হিসাবে, নাউন যে জায়গায় বসতে পারে সেখানে বসবে। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে পূর্বের নাউনকে নির্দেশ করবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন এরকম লেখা আছে দ্য বয়, এরপর এখানে লেখা আছে হু ইজ আ ডক্টর, ইজ মাই ফ্রেন্ড, ছেলেটা আমার বন্ধু যে একজন ডক্টর। তাহলে হু ইজ এ ডক্টর, এই ডক্টর আর বয় একই জিনিস, যিনি বয় তিনি ডক্টর। তাহলে এটা নাউন, আর এই নাউনটি নির্দেশ করছে এটা দ্বারা। তাহলে এটাকে কি বলবো স্যার? অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্ট করেন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা।
তাহলে নাউন ক্লজ নাউনের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পরে বসে পূর্বের নাউনকে নির্দেশ করবে। আর বাকি থাকে একটা জিনিস, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে বাকিটি অ্যাডভার্বিয়াল ক্লজ, শেষ। বলা যায় শর্টকাট যদি করতে চাই যে স্যার নাউন ক্লজ দেখবো হয়েছে কিনা, অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে কিনা দেখবো, যদি এই দুটা না হয় তাহলে বুঝবো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তা আমরা এবার পরবর্তী অংশে দেখি যে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ কি বলতেছে। অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখেন। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে কি, আমরা এরকম করে নিব। প্রথমে আলাদা করে লিখবেন এভাবে, একটু কমার পূর্বে, কমার পূর্বে কোন ক্লজ একা থাকলে চোখ বন্ধ করে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, কমার পূর্বে যদি কোনো ক্লজ একা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, একবারে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা 1 নাম্বার পয়েন্ট। যেমন ধরেন আমরা যদি কোনো একটা সেন্টেন্স এরকম দেখি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এরপর একটা কমা, এরপরে লেখা আছে ইউ ক্যান শাইন। তো এই যে কমা দেওয়া আছে, এই কমার পূর্বে এটুকু আন্ডারলাইন করা আছে, আপনার কিছু দরকার নাই, যে কমা তার পূর্বে আন্ডারলাইন করা মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এটুকু মাথায় রাখতে পারবো না স্যার যে কমার পূর্বে কোনো ক্লজ একা থাকলে সেটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্বিতীয় কথায় আসি এবার। দ্বিতীয় কথা কি স্যার, দ্বিতীয় কথা হচ্ছে এই 4টা ওয়ার্ড, when, ওর সাথে এভাবে লিখবেন প্রিন্সিপাল ক্লজকে, হ্যাঁ প্রিন্সিপাল ক্লজকে when, why, how, where দ্বারা প্রশ্ন করলে যেই ক্লজ যে ক্লজ উত্তর দিবে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজকে আমরা প্রশ্ন করব এই 4টা ওয়ার্ড দ্বারা, কখন, কোথায়, কেন, কিভাবে। এই 4টা ওয়ার্ডের উত্তর যে দিবে সেটাই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। নিচের উদাহরণগুলো দেখেন একটু, তাহলে ভালো বুঝবেন। ধরেন আমি যদি এরকম ওই প্রথম প্রশ্নটা লিখি এরকম যে হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, when I was sick, যখন আমি অসুস্থ ছিলাম। তো এই যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা দেখেন, যেটা শুরুতে যে ক্লজ মার্কার আছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এটা। এবার এই প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করবেন কখন, কোথায়, কেন, কিভাবে। তো আমরা যদি এটাকে প্রশ্ন করি যে হি কেম হিয়ার, সে এসেছিল এখানে, কখন এসেছিল, when, তার উত্তর হচ্ছে এটা, যখন আমি অসুস্থ ছিলাম। তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝা গেছে যে স্যার আমরা যখন এইটাকে প্রশ্ন করব কখন, কোথায়, কেন, কিভাবে, এটা দিয়ে যেটার উত্তর দিবে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মধ্যে একটা পেলাম, সেটা হচ্ছে when দ্বারা প্রশ্ন করে। ওকে, তো when দ্বারা প্রশ্ন করছি, এটা বুঝতে পারছেন। আবার ধরেন আমরা যদি এরকম দেখি ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, lest you should miss the bus, এবার এটা আন্ডারলাইন করা আছে। তাহলে দ্রুত হাঁটো এটা মেইন ক্লজ, এই যে একটা সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার আছে মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, এটাকে যদি আপনি প্রশ্ন করেন হোয়াই, কেন রে ভাই আমি দ্রুত হাঁটবো কেন, তার উত্তর হচ্ছে এটা, নয়তো বা বাস মিস করবা। ওকে, যে দ্রুত হাঁটো নয়তো বা কি করবা, বাস মিস করবা। ওকে, তো প্রথমে আমরা পাইছিলাম কখন,
এবার পেলাম কি কেন প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন দেখেন, ইউ মে গো, তুমি যেতে পারো, where you like, যেখানে তোমার ইচ্ছা। তাহলে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজ মার্কারটা দেখে বুঝতে পারতেছি। এখন ইউ মে গো, তুমি যেতে পারো, এটাকে যদি প্রশ্ন করেন ওয়্যার দিয়ে যে তুমি কোথায় যেতে পারো রে ভাই, তখন তার উত্তর হচ্ছে এটা, যেখানে তোমার ইচ্ছা। তাহলে এইটা আমাদের একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, বুঝা গেছে? এটা যেমন একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাকে প্রশ্ন করছি কি দিয়ে? ওয়্যার দিয়ে। তাহলে কখন, কোথায়, কেন, এই তিনটার প্রশ্ন আমরা পেয়ে গেছি। আরেকটা হচ্ছে কিভাবে। যেমন ধরেন একটা জায়গায় বলা হচ্ছে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, কাজটি করো, অ্যাজ ইউ ওয়্যার সেড, যেভাবে তোমাকে বলা হয়েছিল। তো এই যে অংশটা কাজটি করো, এটাকে যদি হাউ দ্বারা প্রশ্ন করেন, কিভাবে কাজটি করো, তার উত্তর হচ্ছে এটা, যেভাবে তোমাকে বলা হয়েছিল। তাহলে এইটা আমাদের একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। মনে থাকবে না স্যার, যে কখন, কোথায়, কেন, কিভাবে, অথবা কমার পূর্বে যদি কোনো ক্লজ একা থাকে সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার একটু এক নজরে শুনে নেন, তাহলে আপনাদের জন্য বুঝতে হবে। আমরা বলছিলাম ক্লজ প্রধানত তিন প্রকার, তার মধ্যে নাম্বার 1 ছিল প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ একাই অর্থ প্রকাশ করতে পারে, অন্য ক্লজের উপর নির্ভর করে না, তাই তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজও বলে। ওকে, এছাড়া বলছিলাম সকল সিম্পল সেন্টেন্স এক একটা প্রিন্সিপাল ক্লজ। তারপরের কথা ছিল স্যার সাবঅর্ডিনেট ক্লজ, যেই ক্লজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। এরপরের কথা বলছিলাম, দুটি প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করলে সম্পূর্ণ সেন্টেন্সটাকেই বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এছাড়া ছিল সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ, যেটা সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে পারে, প্রিপোজিশনের পরে বসতে পারে। তিনটা জায়গা বলে দিছিলাম, সাবজেক্ট হওয়া, অবজেক্ট হওয়া, প্রিপোজিশনের পরে বসা। তবে অবজেক্ট হলো কিনা সেটা আইডেন্টিফাই করব কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। অ্যাডজেক্টিভ ক্লজ যেটা বলছিলাম, যে নাউনের পরে বসে পূর্বের নাউনকে নির্দেশ করে, আর কিছু না। অ্যাডভার্বিয়াল ক্লজের কথাটা বলছি, যেই ক্লজ কমার পূর্বে একা বসবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটা ওয়ার্ডের উত্তর যেই ক্লজ দিবে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমরা এবার চলে আসি স্যার কিসে? আমরা চলে আসবো সরাসরি আমাদের কিছু এমসিকিউ সলভিং এ, যেখানে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করবো। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে ফেলেন যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। যদি এই পর্যন্ত ক্লিয়ার বুঝে থাকেন তাহলে প্রথমে এইখান থেকে শুরু করব। স্যার এইখান থেকে শুরু করব। দেখেন বলছে আই নো, আমি জানি, দ্যাট হি উইল কাম, যে সে আসবে। এটা কোন ক্লজ? আপনাদের জন্য সময় দিচ্ছি, শুরু করেন। দেখেন, যারা এই যে এগুলার মধ্যে অপশন খুঁজবেন, এই যে এগুলার মধ্যে, তাদেরকে বলে রাখি এইগুলা হইতে হইলে আগে সাবঅর্ডিনেট ক্লজ হইতে হবে, কারণ সাবঅর্ডিনেট ক্লজ তিন ভাগ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আপনারা দেখবেন আন্ডারলাইন করা অংশ কিন্তু এখানে সাবঅর্ডিনেট ক্লজ হয় নাই। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এই পরের অংশ, যেখানে শুরুতে একটা ক্লজ মার্কার আছে। তাহলে এটাকে আমরা কি বলবো স্যার, বলেন তো? এটা কোন ক্লজ হবে? আন্দাজে উত্তর করছে অনেকে না দেখা। কি শিখাইছিলাম এত সময়? কি বললাম? যে স্যার যদি
কোন ক্লজ নাউন হইতে হয় বা অ্যাডজেক্টিভ হইতে হয় বা অ্যাডভার্বিয়াল হইতে হয়, তাকে আগে সাবঅর্ডিনেট হইতে হবে। আর সাবঅর্ডিনেট ক্লজ মানে শুরুতে একটা ক্লজ মার্কার থাকবে। ভাই এটা শুরুতে কোন জায়গায় ক্লজ মার্কার আছে? এটা শুরুতে কোথায় ক্লজ মার্কার আছে? এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আই নো, আমি জানি। হ্যাঁ, এই অংশটার শুরুতে একটা ক্লজ মার্কার আছে, দ্যাট। এখান থেকে হইতে পারে এটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এইটা হচ্ছে কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। কি বুঝছেন এখন? আপনি আগেই কেন খুঁজতে যান যে রে ভাই এটা প্রিন্সিপাল ক্লজ না খুঁজে তারা নাউন ক্লজ বলতেছে? নাউন ক্লজ হইতে হইলে আগে সেটাকে সাবঅর্ডিনেট হইতে হবে। তারা দেখছে শুরুতে আসে মানে সাবজেক্ট আকারে বসছে। সাবজেক্ট আর ভার্ব যদি না চিনেন তাহলে তো বিপদ। এখন বুঝতে পারছেন স্যার? যারা ভুল করছেন টুকিটাকি তারা কি বুঝতে পারছেন এখন? ব্যাপার না, বয়সের কালে এমন ভুল হয়ে থাকে। ওকে, বুঝে থাকলে একটু লাভ রিয়াক্ট দিয়ে দেন। বুঝে থাকলে লাভ রিয়াক্ট দিয়ে দেন যে হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার। আমরা তো পরবর্তী প্রশ্নে চলে যাই। দ্বিতীয় কোশ্চেনটা আপনারা সলভ করবেন। আবার সেম কোশ্চেন বাট এবার উল্টা হইছে। তাহলে এবার দেখি যদি বুঝে থাকেন। বলছে আই নো হোয়াট ইউ ওয়ান্ট। এবার এটাকে করেন। ক্লিয়ার মুখে বললে হচ্ছে না, বুঝতে পারবো। এটা যদি করতে পারেন তাহলে বুঝতে পারবো। নাম্বার উল্লেখ করে উত্তর করবেন। কেউ দয়া করে শুধু ডিসি করবেন না। এটা 2 নাম্বার প্রশ্ন, 2 দিয়ে তারপরে করবেন। নাহলে অনেকে আগের কমেন্ট করে সেটা এখন আসবে, আমি হয়তো বুঝতে পারি না। ওকে, এবার দেখেন। আই নো এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। শুরুতে একটা ক্লজ মার্কার আছে, ডব্লিউ ইজ ওয়ার্ড হোয়াট। সুতরাং এটা একটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ এটা? সাবঅর্ডিনেট ক্লজ। 2 নাম্বার কার কার হয়েছে দেখি। 2 নাম্বারটা কার কার হয়েছে? এটা সাবঅর্ডিনেট ক্লজ। এর পরের প্রশ্নটা একটু খেয়াল করেন। পরের প্রশ্ন আমাদেরকে কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলছে লাইফ ইজ হোয়াট উই মেক ইট। আমরা এখানে যেটা করতেছি, সাবজেক্ট হচ্ছে লাইফ। সাবজেক্ট কি স্যার? লাইফ। ভার্ব কোনটা? ইজ। এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে সাবজেক্ট পাইলেন, ভার্ব পাইলেন, তাহলে বাকি অংশ এটা কি আছে বলেন তো? এটা হচ্ছে অবজেক্ট। জীবন কি? জীবন কি? এটাকে যদি প্রশ্ন করেন কি দ্বারা, যে জীবন কি, তার উত্তর হচ্ছে হোয়াট উই মেক ইট। আমরা এটাকে যেভাবে তৈরি করি। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। যেহেতু এটা অবজেক্ট, তাহলে এবার বলেন 3 নাম্বার এটার উত্তর কি হবে? 3 নাম্বার এটার উত্তর কি হবে বলেন? নাম্বার 3 দিয়ে করবেন। রুকসানা উত্তর করে ফেলছে সবার আগে স্যার 3 নাম্বারে সি। কেন রে ভাই? আমি বলে দিলাম সাবজেক্ট এটা, ভার্ব এটা, অবজেক্ট এটা। অবজেক্ট হইলে তারা কি বলে? সাবজেক্ট হইলে নাউন ক্লজ, অবজেক্ট হইলে নাউন ক্লজ, প্রিপজিশনের পরে বসলে নাউন ক্লজ। মুখস্থ করাইছি মনে হয় ক্লাসের মধ্যে। ওকে, হ্যাঁ, অনেকেই উত্তর করছে। একজন পাইছি, সে ভুল করছে। ওই ভুলটা কাম্য নয়। ওকে, কি বলছি? সাবজেক্ট হলে নাউন ক্লজ, অবজেক্ট হলে নাউন ক্লজ, প্রিপজিশনের পরে বসলে নাউন ক্লজ। এটা মাথায় রাখবো। ওকে ফাইন, তাহলে 3 নম্বরের উত্তর কি? ক। উত্তর কার কার হয়েছে এটা দেখি। কার কার উত্তর হয়েছে তার একটা করে আহ, এই লাভ লাভ ইমোজি দিয়ে দেন যে কার কার উত্তর হয়েছে। আর যাদের হয় নাই তারা স্যাড ইমোজি দিয়ে দেন। নাম্বার 4,
নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন বলছে হোয়াট টাইপ অফ ক্লজ ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আচ্ছা, এখানে বলছে ডো নট নো, যদিও প্রশ্নটা এখান থেকে এখানে আইটা এখানে চলে আসছে। আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না। আপনি যদি এটাকে প্রশ্ন করেন আমি কি জানি না, তার উত্তর হচ্ছে হোয়াট হি ওয়ান্টস, সে কি চায়। আর কির উত্তর হইলে তাহলে সেটা কি বলি আমরা, অবজেক্ট। আর সাবজেক্ট হলে নাউন ক্লজ হয়, অবজেক্ট হলেও নাউন ক্লজ হয়, প্রিপোজিশনের পরে হইলেও কি হয়, নাউন ক্লজ হয়। তাহলে এবার বলেন 4 নাম্বারটার উত্তর কি হবে। 4 নাম্বারটার, হ্যাঁ 2টা লাভ পাইছি, তার মানে 2 জনের হয়েছে এখন পর্যন্ত দেখলাম। 4 জন 4টা লাভ দিয়েছে, 4 জনের কাছ থেকে পেয়েছি, তাহলে 5 জন। দিন আক্তার উত্তর করেছে যে স্যার আমার হইছে, সে ডাবল লাভ দিয়েছে। তারপরে জেরিনও বলছে হইছে, ওকে ফাইন। জান্নাতুল ফেরদৌস 4 নাম্বার উত্তর করে ফেলছে ডি। রুজিন আক্তার উত্তর করছে বি, এবং আর ডি রাধা সে উত্তর করছে আখি তারা, সে উত্তর করছে তামিমা আক্তার শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল, তাই না? হ্যাঁ, 4-এর 4, গুড। দিনা বলছে 4-এর 4। এই তো বুঝে গেছেন। এখন কি একটু ইজি মনে হচ্ছে না স্যার? এখন একটু ইজি মনে হচ্ছে কি? ওকে ফাইন। তাহলে এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম যে এটা স্যার অবজেক্ট হয়েছে, দ্যাট মিন্স এটা আমাদের একটা নাউন ক্লজ। বুঝা গেছে? নাউন ক্লজ। এরপরে যদি আমরা চিন্তা করি স্যার, আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখে আসি। কোশ্চেন নাম্বার 5, আই ইনকোয়ার্ড, আমি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, ইনকোয়ার্ড এটা কি ভার্ব। আমি তদন্ত করেছিলাম, কি তদন্ত করেছিলাম? তার উত্তর হচ্ছে হাউ হি লস্ট হিজ মানি, কিভাবে সে তার টাকা হারাইছে, এটা আমি তদন্ত করেছিলাম। তাহলে এটা আমাদের একটা কি স্যার বলেন তো, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তো যেহেতু এটা অবজেক্ট, তাহলে 5 নাম্বারটার উত্তর কি হবে বলেন? হ্যাঁ, একজন বলছে কিসের জন্য সবাই লাভ দিচ্ছে। আপনার নেট প্রবলেম, আপনার তো তাহলে লস দেওয়া উচিত। ওকে, আচ্ছা 5 নাম্বারটার উত্তর কি হবে? 5 নাম্বার উত্তর বি। যারা যারা উত্তর করছেন তারা একটু হাত তুলা দেখান দেখি। ও যদিও কমেন্টে হাত তোলা একটু কষ্টদায়ক, প্রয়োজনে একটা লাইক মারা দেখান, তাহলে বুঝতে পারবো, সমস্যা নাই যে বুঝতে পারছেন। ওকে, যে খ নাম্বার কে উত্তর করছেন তাহলে বুঝতে পারবো তাদের হয়েছে। তো 5 নাম্বারে উত্তরটা হচ্ছে নাউন ক্লজ। কার কার হয়েছে লাইক দিয়ে দেখান, তাইলে বুঝতে পারবো। এই তো রিনা উত্তর করে ফেলছে। মারামারি করেন না, হ্যাঁ মানুষ হাসবে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন শুধু হাসতেই থাকবেন, হাসতে হাসতে একদিন দেখেন হাসি মুখে বিদায় নিবেন। সমস্যা কি? জনগণ মরে যাওয়ারও বলবে লোকটা হাসতে হাসতে মারা গেছে। পাশ থেকে কিছু লোক বলবে এই লোকের জীবনে কোনোদিন সে কান্না করে নাই। আপনি রেকর্ড করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, রং বেরঙের অনেকগুলা লাভ দিচ্ছে এক একজন। গুড, ফাইন। তাহলে এটা বুঝতে পারছি আমরা। 5 নাম্বার। নাম্বার 6, সেখানে প্রশ্ন আসছে এবার। নাম্বার 6, আপনারা নাম্বার 6 দিয়ে তারপর উত্তর করবেন। এখানে বলছে দিস ইজ দ্য প্লেস, এটাই সেই জায়গা। প্লেস এটা একটা নাউন, এটা কি একটা স্যার নাউন? নাউনের পরে বসলে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে, মনে আছে না? যে নাউনের পরে বসে পূর্বের নাউনকে বোঝালে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তাহলে দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন, এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আমি জন্মগ্রহণ করেছিলাম, এটা নাউন ক্লজ। নাউনের পরে বসে কোন ক্লজ স্যার? নাউনের পরে বসে পূর্বের নাউনকে বুঝাইলে সেটাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এবার একটু 6 নাম্বারের উত্তর করে ফেলেন, যে নাম্বার 6 সেটা কি হবে। ওকে,
এমনি সাজ্জাদ হোসাইন উত্তর করছে, তারপরে মুশফিকা উত্তর করছে, নওরোজ উত্তর করছে, রেজুনা উত্তর করছে, সালমা উত্তর করছে। এই তো বুঝে গেছেন। তাহলে দিস ইজ দ্য প্লেস নাউন, আর নাউনের পরবর্তীতে বসে যে ক্লজ আমাদের উত্তর দেয় সেটাকে আমরা বলবো কি স্যার? সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারছেন তো আমার কথাটা? অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় বসে? নাউনের পরে বসে পূর্বের নাউনকে নির্দেশ করে। তো এটা যারা যারা বুঝতে পারছেন বা যাদের হয়েছে তারা কাইন্ডলি একটু আগের মতো লাভ রিয়াক্ট বা লাভ একটা ইমোজি দিয়ে দেন, স্টিকার। আমরা তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা আপনার হচ্ছে। আর যাদের হচ্ছে না তারা স্যাড ইমোজি দিয়ে দেন। দুইটাকে কম্পেয়ার করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কোন ক্লজ। তাহলে এটা হচ্ছে আমাদের কোনটা? অ্যাডজেক্টিভ ক্লজ নাম্বার সি। সি উত্তর করছেন কে কে? এখানে সিটা আনসার করছেন কে কে? এই তো এইচ এম তামজিদ উত্তর করছে, নাইমা ইসলাম উত্তর করছে, মাহবুব আলম উত্তর করছে, এরপরে রাবেয়া খাতুন উত্তর করছে, আশিক ওয়াসিফ উত্তর করছে, মোহাম্মদ শাহিন আলম উত্তর করছে, এরপরে জান্নাতুল ফেরদৌস উত্তর করছে। গুড, অনেক লোকের হচ্ছে এখন পর্যন্ত, অনেক লোক। জেরিন আক্তার, তারপরে রুজিন আক্তার, রুজি অনেকগুলা লাভ দিয়েছে, তার মানে তার অনেক বেশি হচ্ছে হয়তো শুরু থেকে। এরপরে হচ্ছে তামজিদ, মোহাম্মদ রাসেল, আরো অনেকেই হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখি, পরবর্তী প্রশ্নটা এখানে কি বলা হয়েছে। আই নো দা বয়, আমি ছেলেটাকে চিনি। আই নো দা বয়, আমি ছেলেটাকে চিনি। বয়টা কি? নাউন। আর নাউনের পরে বসে পূর্বের নাউনকে বুঝাইলে তাকে বলে কোন ক্লজ? আমি বলবো না, আপনারা বলবেন এই চারটা থেকে যে এইটা কোন ক্লজ। ওকে, এইটা কোন ক্লজ? এই তো ঠিক আছে, বলছে একটু জমায়ে রাখো দুলাইয়ের জন্য, দুলা ভাইয়ের জন্য বলতে চাইছিল। সব তো হাবিব স্যারকে দিয়ে দিছে। ওকে ফাইন। তো বলছে কি, আই নো দ্য বয় হু উইল উইন, আমি জানি ছেলেটা কে জিতবে। তাহলে দ্য বয় নাউন, আর নাউনের পরে বসলে তাকে বলা হয় কি? আপনারা বলতে থাকেন, আমি তার পরে বলছি। হ্যাঁ, লাভ দিয়েন না, প্রয়োজনে লস দিয়ে দেন। লস দেন আর লাভ দেন, আর আমাকে এখানে লাভ দিলে লস নাই, বুঝেন নাই? তো এখানে যেটা আছে, কারণ আপনি যার জন্য যেই লাভ রাখতে চাচ্ছেন ওই লাভ, আর আমাকে যেটা দিচ্ছেন এখানে ক্লাসে, ক্লাসের প্রতি লাভ, দুইটা আলাদা ভেরিফিকেশন বা দুইটার ভ্যারিয়েশনটাও আলাদা, তাই না? আমরা যদি এটাকে বাছাই করি তাহলে কিন্তু ডিএনএ টেস্ট করলে দুইটার লাভ সেম আসবে না। যাই হোক, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ নাউনের পরে বসে পূর্বের নাউনকে নির্দেশ করছে, দ্যাট মিন্স দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তো এখন দেখেন আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, নাম্বার 7 এর পরে নাম্বার 8, এখানে বলছে দিস ইজ দ্য পেইন। সেম আগের মতো আসছে স্যার, এটা একটা নাউন, আর নাউনের পরে বসলে সেটাকে কি বলে আপনারা বলে ফেলবেন এখানেও। 8 নম্বর প্রশ্নটা কি হবে? এরপরে আমি আবার পরবর্তী অংশ করে দিচ্ছি। 8 নম্বর প্রশ্নটা কি হবে?
হ্যাঁ, আজকে ক্লাসে যত লাভ আছে সব হাবিব স্যারের। আমি সব বস্তায় ঢুকায়া বাজারে নিয়ে বিক্রি করে দিব, বুঝেন নাই? আপনারা দিতে থাকেন। তো যেখানে বলছে দিস ইজ দ্য পেন, পেন একটা নাউন, আর নাউনের পরে বসছে দ্যাট মিনস উই ক্যান কল দেম। এখানে যেটা আছে এখান থেকে আমরা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ উত্তর করব। উত্তর নাম্বার হচ্ছে এখানে ডি, 4 নাম্বার। আমি কিন্তু এখন পর্যন্ত ভুল পাচ্ছি না, এখন মোটামুটি সবাই ক্লিয়ার করতে পারতেছেন উত্তরগুলা। তাহলে এটা 4 নাম্বার, নাম্বার 4 হচ্ছে ডি। এরপরে 8 এর পরে কোয়েশ্চেন নাম্বার 9 আর 9 নম্বরের প্রশ্নটা এখানে বলছে দ্য গার্ল, সেম দ্য গার্ল, এটা নাউন। আমি কিন্তু এগুলো বাছাই করা প্রিভিয়াস কোশ্চেন গুলা নিয়েছি যেগুলো আসছে, দেখেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী। তো এখানে 2021-এর মানে খুব বেশি আগের প্রশ্ন না, এখান থেকে নেওয়া। তাহলে 9 নম্বরে দ্য গার্ল একটা নাউন, আর নাউনের পরে আন্ডারলাইন করা আছে, মানে এটাকে কোন ক্লজ বলবো? বলে ফেলেন, এটা কি হবে? প্রিভিয়াস কোশ্চেন গুলা এখানে কিন্তু উল্লেখ করা আছে। আপনারা যখন ফ্রি ক্লাস করেন আপনারা মূলত এই যে এইগুলা করেন, বাট বেসিক না জানলে আপনি তখন ওইটুকুই শুধু 2-3টা পারবেন, পরে আর পারবেন না, তখন বিপদ ডেকে আনবেন, বুঝেন নাই? গুড, এই তো বুঝতে পারছেন। তাহলে এটা আমাদের নাউন, আর নাউনের পরে চলে আসছে, এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। যেখানে আমাদের উত্তরটা হচ্ছে এবার বি। কার কার হয়েছে এবার? আবারও লাভ রিঅ্যাক্ট দিবেন, কালারফুল কালারফুল লাভ রিঅ্যাক্ট দিবেন, বুঝেন নাই? কালারফুল কালারফুল লাভ রিঅ্যাক্ট দিয়ে দেন এখানে। ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন পথে ঘাটে, রাস্তাঘাটে, বাসের মধ্যে, রিক্সার চিপায়, বিভিন্ন ধরনের ওয়াশরুমে, দেখবেন বাথরুমেও লিখে রাখছে ধরেন M+P, গাছের মধ্যে লিখে রাখছে T+I। দুনিয়াতে যে কত কিছু দেখলাম। তো যাই হোক, আপনারা এখানে দিলে সমস্যা নাই, এখানে আপনাকে কেউ বলবে না যে কি ব্যাপার তুমি ওখানে দিলে কেন, তাই না? এটা হচ্ছে ক্লাস। তো যাই হোক, আমরা একটু মজা করতে করতে এমসিকিউ গুলা সলভ করি। দ্য গার্ল এটা হচ্ছে আমাদের একটা নাউন, তারপরে বসছে দ্যাট মিনস এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এর পরবর্তী প্রশ্নটা যদি একটু খেয়াল করি, এখানে সেম প্রশ্নটা 10 নম্বর প্রশ্ন, যেখানে বলছে হুইচ কাইন্ড অফ ক্লজ ইজ দ্য ফলোইং আন্ডারলাইন্ড ওয়ার্ড। যদি এটা ওয়ার্ডের আকারে আছে, ওয়ার্ডের সাথে এস হওয়ার কথা ছিল। গুড, এই তো লাভ দিয়ে ভইরা ফেলছে দুনিয়া। হ্যাঁ, কারা সবচেয়ে বেশি দিছে? জান্নাতুল ফেরদৌস। গুড, কে কত লাভ দিতে দিতে পারে দেখা যাক। এখানে সেম বলছে দ্য নিউজ, এটা আমাদের একটা নাউন। কি স্যার এটা? নাউন। এটা সহকারী থানা শিক্ষা অফিসার। তো নাউন যেহেতু এটা, নাউনের পরে এটা আন্ডারলাইন করা আছে, তাহলে নাউনের পরে বলছে দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নোন টু অল, যে খবরটা গতকাল তুমি জেনেছিলা সেটা সবার জানা আছে। ওকে, তো এই যে এইটা হচ্ছে আমাদের তাহলে এখন কোন ক্লজ বলেন? নাম্বার 10। 10 নম্বরে কি বলবো? এটা কোন ক্লজ? তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নাউন ক্লজ, আর নাউনের পরে যদি বসে থাকে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। গুড, ঠিক আছে। তাহলে 10 নম্বরের উত্তর হচ্ছে এবার বি। ওকে, কার কার হয়েছে? সেম আগের মতো, আবার একটু দিয়ে দেন 10টা কার কার হয়েছে। আচ্ছা, এরপর আসি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন জাস্ট একটু খেয়াল করেন, এবার কিন্তু বেশ ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে যে wherever I went, যেখানেই আমি যাই, I saw the sign of poverty, আমি দারিদ্রতার কি দেখতে পাই? নিদর্শন দেখতে পাই। তাহলে আমাদের এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটা ক্লজ মার্কার আছে wherever I went, আমি যেখানেই গিয়েছিলাম আমি দুঃখ কষ্ট বেদনা দেখতে পেয়েছিলাম। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এটা, I saw the sign of poverty। এখানে যদি একটা দা হবে, বাট দাতা হয়তো বা টাইপিং মিস্টেক হতে পারে। তাহলে আমি দুঃখ কষ্ট বেদনার দৃশ্য দেখতে পেয়েছিলাম কোথায়? ওয়্যার। ওয়্যার দিয়ে যদি প্রশ্ন করেন তার উত্তর হচ্ছে এটা, যেখানেই আমি গিয়েছিলাম। যদি কেউ বলতো খুলনা আমি দুঃখ কষ্ট দেখতে পাইছিলাম, তাহলে খুলনা হয়তো অ্যাডভার্ব। তাহলে এইখানে বলছে কোথায়, তাহলে কোথায়, তার উত্তর হচ্ছে যেথায় আমি গিয়েছিলাম। তাহলে এটা আমাদের কোন ক্লজ স্যার?
এইটা কোন ক্লজ? এই যে হোয়েন, হোয়াই, হাউ, ওয়্যার এর উত্তর যে ক্লজ দেয় সেটাকে বলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এবার বলেন যে এই যে যখন ওয়্যার দিয়ে প্রশ্ন করতেছি তাহলে এটা আমাদের কোন ক্লজ হবে? গুড, এই তো নাইমা ইসলাম তো একবারে কোটি কোটি লাভ দিয়ে দিয়েছে। আশিক ওয়াসিফ সে সাদা কালো রঙিন সব রকমের লাভ দিয়েছে। রুজিনা আক্তার, ওকে স্যার বুঝতেছি তো, বুঝতেছি পারতেছি না এখন। এখন কি পারতেছেন? ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। কোন ক্লজ এটা? অ্যাডভার্বিয়াল ক্লজ। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে স্যার, অ্যাডভার্বিয়াল ক্লজটা ঠিক আছে যদি হোয়ার এর উত্তর দেয়, হোয়ার দিয়ে কোথায় জায়গা বোঝায়, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। যদি কোথায় না হয়ে কখন দিয়ে প্রশ্ন করতাম তাহলে সময়কে বোঝাতো, তখন বলতাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এটা যেহেতু হোয়ার দিয়ে প্রশ্ন করতেছি তাহলে এটা হচ্ছে একটা প্লেস কে বোঝায়। আর হাউ দিয়ে যদি প্রশ্নের উত্তর হইতো, এই যে হোয়ার দিয়ে প্রশ্ন করলে সেটাকে বলবো অ্যাডভার্ব অফ প্লেস, হাউ দিয়ে প্রশ্ন করলে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, হোয়াই দিয়ে প্রশ্ন করলে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ পারপাস। অ্যাডভার্ব অফ পারপাস বলা হয় হোয়াই মানে কেন, কোন উদ্দেশ্যে, এটা। হাউ মানে কিভাবে, ম্যানার, এটা। আর হোয়ার মানে কোথায়, আর হোয়েন মানে হচ্ছে টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এখানে জাস্ট প্রশ্নটার কোয়ালিটি একটু চেঞ্জ আসছে, আশা করি বুঝাইতে পারছি এটা, হ্যাঁ। আর আমি এখানে তো লিখে দিচ্ছি। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। আমি সেখানে যাব না কেন? ওয়াই, কেন যাব না? তার উত্তর হচ্ছে আনলেস ইউ গো উইথ মি, যদি তুমি আমার সাথে না যাও। তাহলে একটা কন্ডিশন দিয়ে দিছে, আর এটা হচ্ছে কেনর প্রশ্নের উত্তর। তাহলে কেন যদি প্রশ্ন করা হয়, এই কেনর উত্তর হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ একটা একটা কিছু আসবে। তাহলে অ্যাডভার্বিয়াল এখানে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা যেটা যদি বলি, অ্যাডজেক্টিভ ক্লজ আসতেছে না, আমাদের এখানে বলছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা এটুকু বুঝতে পারছি। এখন সমস্যাটা হচ্ছে স্যার অ্যাডভার্বিয়াল ক্লজ এখানে তিন রকম আছে, একটা হচ্ছে ম্যানার, একটা হচ্ছে পারপাস, আর একটা হচ্ছে কন্ডিশন মানে শর্ত। এটা হচ্ছে আপনাদেরকে সহজ ভাবে বলি, আপনারা যখন কন্ডিশন পড়বেন, কন্ডিশনাল সেন্টেন্স, সেখানে পাবেন একটা ডেফিনেশন আছে, ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, হ্যাঁ। আর এই ইফ বা আনলেস যুক্ত যদি থাকে তাহলে সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলে। কি বলে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলে। 12 নম্বরে হোয়াই দিয়ে উদ্দেশ্য বোঝায়, তবে একটু বুঝা নিয়েন। যদি উদ্দেশ্য তো বোঝায় ঠিক আছে, তো আপনি সেখানে যাবেন কেন সেটা হচ্ছে উদ্দেশ্য। এখানে উদ্দেশ্যটা না করে কন্ডিশন বা শর্ত দিছে সে, যে আমি সেখানে যাব না যদি তুমি আমার সাথে না যাও। তাহলে এটা তার একটা শর্ত বা কন্ডিশন, আমরা সেইটাকে দেখবো। বুঝতে পারছেন? এটা কি একটা তার শর্ত বা কন্ডিশন। এটা কি বুঝছেন স্যার? এটা বুঝে থাকলে একটু লাইক দিয়ে দেন, কারণ কমেন্ট আপনাদের বড় বড় করে লিখতে কষ্ট হয়, তো এই জন্য আমি জাস্ট বললাম যে লাইক দিয়ে দেন। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের 13 নম্বর প্রশ্ন বলছে উই রিড, আমরা পড়ি। স্যার কেন পড়ি আমরা, বলেন তো, বলেন আমরা কেন পড়ি? চাকরি পাওয়ার জন্য, একটা কারণ তো আছে। দ্যাট উই মে লার্ন, যাতে আমরা শিখতে পারি। হোয়ার উত্তর যদি হয় তাহলে সেটাকে ওই যে কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটার উত্তর থাকলে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। তাহলে 13 নম্বরটার উত্তর কি হবে বলে ফেলেন।
এটা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হিসাবে প্রশ্নটা আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা যে উই রিড আমরা পড়ি, দ্যাট উই মে লার্ন যাতে আমরা কি করতে পারি, শিখতে পারি। আর এই হোয়ার উত্তর থাকার কারণে এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এই তো আপনারা উত্তর করতে পারছেন, ঠিক আছে, সমস্যা নেই। পরের প্রশ্ন 14 নাম্বার 14, ইউ ক্যান গো তুমি যেতে পারো, ওয়ার হি ওয়ান্টস, সরি হি ক্যান গো ওয়ার হি ওয়ান্টস সে যেতে পারে যেখানে তার ইচ্ছা। তাহলে সে যেতে পারে কোথায় যেতে পারে, যদি আমরা ওয়ার দিয়ে প্রশ্ন করি যে কোথায় যেতে পারে, তার উত্তর হচ্ছে যেখানে সে তার ইচ্ছা। তাহলে কোথায় এই অংশটা যদি আমরা প্রশ্ন করে দেখি, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ কোথায় শব্দের উত্তর আছে। তাহলে 14 নাম্বারটা কি হবে স্যার? 14 নাম্বার কি হবে? মনে 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 ভাবেন, আমি টিক দিয়ে দিই, আপনারা মনে মনে ভাবেন। 14 নাম্বারটা অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে নাম্বার সি। ওকে, তাহলে 14 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝাইতে পারছি তো? নেক্সট কোশ্চেন আসি 15 নাম্বার 15। 15 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে হি টেলস এ টেল সে একটা গল্প বলেছিল, দ্যাট সাউন্ডস আনট্রু এ আর্টিকেল। আর আর্টিকেলের পরে আপনারা জানেন এই যে আর্টিকেল দেখতেছেন, আর্টিকেলের পরে বসে নাউন, এটা হচ্ছে সেই নাউন। আর নাউনের পরে বসে পূর্বের নাউনকে নির্দেশ করলে তাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে 15 নাম্বারের এইটা কোন ক্লজ সেটা বলেন এবার। নাম্বার 15 15 এটা কোন ক্লজ বলেন? পনেরো নাম্বার এটা কোন ক্লজ? এমডি সাজ্জাদ হোসাইন উত্তর করেছে অলরেডি। এই তো জান্নাতুল ফেরদৌস উত্তর করে ফেলেছে স্যার 15 এ। জেরিন উত্তর করে ফেলেছেন স্যার 15 নাম্বারে এ। এখন অনেকেই 14 নাম্বার নিয়ে আছে, রুজিনা সে উত্তর করে ফেলেছে স্যার 15 নাম্বার এ, তাই না? তাহলে আপনারা অলরেডি এটা করতে পারছেন যে স্যার 15 নাম্বারেও এ উত্তর। আচ্ছা, এই যে অংশটা এটা নাউন, নাউনের পরে বসছে মানে এটা পূর্বের নাউনকে বুঝাইছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে আমাদের এ নাম্বারটা উত্তর বা ক। আচ্ছা 15 পরে আসি স্যার 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলা হচ্ছে? 16 নাম্বারে বলছে ডু ইউ রিমেম্বার দ্য প্লেস তুমি কি জায়গাটা স্মরণ করতে পারো? দ্য আর্টিকেল প্লেস নাউন, আর নাউনের পরে বসে পূর্বের নাউনকে বুঝাইলে তাহাকে বলা হয় কোন ক্লজ? এটাকে উত্তর করেন 16 নাম্বার। আমি সময় দিচ্ছি 30 সেকেন্ড। 16 নাম্বারের উত্তর কি হবে? ষোলো নম্বর উত্তর কি হবে? 16 নম্বর উত্তর বি। গুড, এই তো বুঝে গেছেন। তাহলে 16 নম্বর উত্তর হচ্ছে বি, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের, তাই না? 16 নম্বর উত্তর বি, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কার কার হচ্ছে 16 নম্বর? 17 দ্য আমব্রেলা। আমব্রেলা একটা নাউন কি স্যার? এটা একটা আমব্রেলা, এটা একটা নাউন। এখন দেখেন এই যে যেটা বলছে আমব্রেলা, এটা একটা নাউন, আর নাউনের পরে বসে পূর্বের নাউনকে বুঝাইলে সেটাকে কি বলা হয় স্যার? সেটাকে কি বলা হয় বলেন? কি বলা হয়? তাহলে 17 নাম্বারটা কি হবে? দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। অর্থাৎ যেই ছাতাটার হাতা ভাঙা ওটা আমার। এটা কিন্তু সত্য ঘটনা। আমার একটা ছাতা আছে যেটা ভাঙা। আজকে বৃষ্টি নামছিল যখন আমি সেই ভাঙা ছাতা একটু মাথায় দিয়েছিলাম। মানে বৃষ্টি নামলে মাঝে মাঝে না পাইলে ভাঙা ছাতাও কদর বাড়ে যেটাকে বলে। যাই হোক, আমরা যেটাই আসছিলাম যে স্যার নাউন এটা 17, নাউনের পরে বসছে মানে পূর্বে যে নাউনকে বোঝানো হয়েছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে 17 নম্বরের উত্তর কি স্যার? অ্যাডজেক্টিভ ক্লজ। আরো 3টা এমসিকিউ আছে আমাদের, ইনশাআল্লাহ আপনারা সেটাও সলভ করতে পারবেন। ওকে, তো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তীতে আমাদের কি বলছে? দ্য বুক হুইচ আই বট, বই যেটা আমি কিনেছিলাম, ইজ লস্ট, ওই বইটা হারাই গেছে। যে বইটা আমি কিনেছি সেটা কি হয়েছে?
হারাই গেছে। তাহলে দ্য বুক, বুক একটা নাউন, বুক কি স্যার একটা নাউন। যেহেতু এটা একটা নাউন, তাহলে আমরা বুঝতে পারবো নাউনের পরে বসলে সেইটা পূর্বের নাউনকে নির্দেশ করলে তাহাকে কোন ক্লজ বলে। 18 নম্বরটা বলেন, 18 নম্বরটা তাহলে কোন ক্লজ হবে স্যার? দেখি 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 18 নম্বরের উত্তরটা কি হবে? পেয়েছেন? আচ্ছা, তাহলে এবার 18 নাম্বার উত্তর হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে নাউন আর নাউন এর পরে বসে পূর্বের নাউনকে বোঝানো হয়েছে, মানে এটা কোন ক্লজ? এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এরপরে আসি স্যার 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্ন সেম। ওহো, এই যে কমা, দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2019, এখানে যেটা বলছে কমা, কমার পূর্বে কোন ক্লজ একা থাকলে বলছিলাম চোখ বন্ধ কইরা তাহাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। তাহলে আস্তে আস্তে চুপি চুপি বললাম, আপনারা চুপি চুপি উত্তর করে ফেলেন। কি হবে 19 নাম্বারটা? 19 নম্বরে কি হবে? যে ইফ ইট রেইনস, এরপর একটা কমা দেওয়া আছে, তাহলে 19 নাম্বারটা কি হবে? কমার পূর্বে কোন ক্লজ একা থাকলে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। হুম 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 এই তো বুঝে গেছেন। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 20, 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে ইন দ্য সেন্টেন্স দে ওয়ার আস্কড টু ওয়েট টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল। কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল? টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, যতক্ষণ পর্যন্ত না তাদেরকে কোনো সিগন্যাল দেওয়া হয়। তাহলে তাদেরকে বলা হয়েছিল অপেক্ষা করতে কতক্ষণ, যেটাকে আমরা হাউ মাচ টাইম বা হাউ দিয়ে প্রশ্ন করলে পাবো। তাহলে এটা কোন ক্লজ হবে বলেন তো? দে ওয়ার আস্কড টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল কতক্ষণ বা কখন ওয়েট করতে বলা হয়েছে? যতক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো সিগন্যাল না দেওয়া হয়। তাহলে 20 নাম্বারের উত্তরটা একটু ভালো করে করেন। এটা আমাদের কোন ক্লজ? দেখি উত্তরে ভুল হয় কিনা আবার। নাম্বার 20 উল্লেখ করে দিন, যে 20 নাম্বার এটা উল্লেখ করে দিয়ে এরপরে করবেন। হ্যাঁ, 20 নাম্বার 20। গুড, এই তো উত্তর পেয়ে গেছেন। সি, 20 নাম্বার উত্তর কি স্যার? সি, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। গুড, এই তো পেয়ে গেছেন। নাম্বার এরপরেটা সে বলছে হোয়াট হি নিউ, সে যা জানতো, ওয়াজ ক্লিয়ার টু অল, সকলের কাছে পরিষ্কার। এই যে ভার্ব, ভার্বের পূর্বে যদি একা কোনো ক্লজ থাকে সেটাকে চোখ বন্ধ করে বলছিলাম সাবজেক্ট, আর সাবজেক্ট হইলে অবজেক্ট হইলে প্রিপোজিশনের পরে বসলে তাহাকে নাউন ক্লজ বলে। তাহলে বলেন তো 21 নাম্বারটা কি হবে? 21 নাম্বারটা কি হবে? 21 সাব্বির স্যার কি আসবে? শেষের দিকে আর 1-2 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে স্যার এখানে আমরা বলছি হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল। তাহলে এখানে আমাদের কি হবে? হোয়াট হি নিউ, এই যে ভার্ব, ভার্বের পূর্বে একা বসছে, তাহলে এটাকে চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখে আপাতত বলে ফেলবেন এটা নাউন ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজ। ওকে ফাইন। এরপরে আমরা লাস্ট কোয়েশ্চেন, যেটা আমাদের, হ্যাঁ লাস্ট কোশ্চেন এটাই, সেখানে আসি। লাস্ট কোশ্চেন আমাদেরকে বলা হয়েছে দ্য শার্ট একটা নাউন, এটা কি একটা নাউন। তাহলে এই যে নাউন দেখতেছেন, নাউনের পরে যদি বসে পূর্বের নাউনকে বোঝায়, তাহলে এটাকে কোন ক্লজ বলে? লাস্ট কোশ্চেন, আপনারা উত্তর করে ফেলেন এটাকে চোখ বন্ধ করে, যে কি হবে স্যার? এটা 22 নাম্বার। 22টা প্রিভিয়াস কোশ্চেন সলভ করা একটা ক্লাস করে কিন্তু একটুখানি কথা না, আপনারা সেটা করে ফেলছেন অলরেডি। একটা ক্লাসের বেসিক করছেন, এরপরে 22টা এমসিকিউ যেগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট সেইগুলা এখানে উল্লেখ করা হয়েছে, এবং সেইগুলো আপনারা ইনশাল্লাহ উত্তর করতেছেন। এবং 22 নাম্বারের উত্তর এখন পর্যন্ত আমি সব কারেক্ট পাচ্ছি, কেউ ভুল করে না এখন পর্যন্ত, সবাই উত্তর করতেছে।
22 নাম্বার উত্তর ডি 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 উত্তর করতেছে অনেকেই। গুড। তাহলে এটা নাউনের পরে বসছে, মানে পূর্বের নাউনকে নির্দেশ করছে, সুতরাং এটাকে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। যাদের হয়েছে তারা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এবার মন থেকে আপনাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টস করবেন, এবং সেটা আবার লাভ রিয়াক্ট দিয়ে সাথে সাথে জানাই দিয়েন। কমেন্ট কইরা পাশে এরকম কইরা লাভ অথবা আপনার যদি খারাপ লেগে থাকে সেটাও জানাতে ভুলবেন না। গণতান্ত্রিক অধিকার আপনার আছে। ভালো লাগলেও বলবেন, ভালো না লাগলে আরো বলবেন বেশি কইরা, যেন অন্য সময় স্যাররা চেষ্টা করে আরো ভালো লাগানোর। ঠিক আছে? তো আপনারা একটু সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন কাইন্ডলি জানিয়ে দিবেন কেমন হলো ক্লাসটা এবং আপনারা কতটুকু এখান থেকে উপকার পেলেন। কারণ 22টা এমসিকিউ শুধু সলভ করে একটা ক্লাস হয়ে যায়, বাট আমরা প্রথমে বেসিক করেছি, বেসিক করার পরবর্তীতে আমরা এমসিকিউ গুলা করছি, এবং এই এমসিকিউ গুলো আপনারা ইনশাল্লাহ সলভ করতে পারছেন কম বেশি সবাই, আমি যতটুকু দেখেছি। ওকে, তো আমার নাম যে জানতে চেয়েছিলেন, আমার নাম হচ্ছে এমডি হাবিব হোসাইন। ওকে, এমডি হাবিব হোসাইন, এটা ঠিক আছে। তো এই তো গুড। 22 নাম্বার এখনো অনেকে উত্তর করতেছে ডি, অনেকেই অনেক লাভ রিয়াক্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এরপরে হচ্ছে রাশেদ হাসান স্যার, না স্যার নাম্বার দেওয়া যাবে না, কারণ স্যারদের নাম্বার থাকে না, স্যাররা নাম্বারহীন। ওকে, আমি যে নাম বলছি আমার নামেই খুঁজে পাবেন, সমস্যা নাই। তো যাই হোক, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ছিলেন, এটাই অনেক কিছু, কারণ ধৈর্য ধরে থাকাটাই একটা বড় কষ্টের কাজ, তাই না? আর বিশেষ করে রাত এখন 11টা বাজে অলরেডি, আপনারা সেই সময়টা এমন একটা সময়, যেই সময়টা আপনারা সবাই আছেন কষ্ট করে আমাদের সঙ্গে, এটাই অনেক কিছু। এত সময় কষ্ট করেই বা কতজন থাকে, এরপরেও আপনারা কষ্ট করে ক্লাসটা করতেছেন। ঠিক আছে, তো স্যার। আচ্ছা, আজকে যেহেতু কথা দেওয়া ছিল আমাদের, কথা অনুযায়ী আজকে আসলে ক্লাসটা ছিল বাংলা, আমার নেওয়ার কথা ছিল ইংরেজি, হাবিব স্যার নিয়ে নিয়েছে, সমস্যা নাই কোনো। দেখি আজকে, দেখি দেখি টিয়া পয়সা কারা কারা পাইলো দেখি। এই ওয়েট করেন, যাইয়েন না, টাকা পয়সা কারা কারা পাইছেন দেখি। আমি নাম ঘোষণা করব কিন্তু এখন, হ্যাঁ অস্ত্র কই, এই এই নাম ঘোষণা করব, ঠিক আছে। সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী একজন পেয়েছি, যিনি জান্নাতুল ফেরদৌস। তিনি 33টা গ্রুপ পেজে শেয়ার করেছেন জান্নাতুল ফেরদৌস, এবং তিনিও সর্বোচ্চ মেনশনও করেছেন। তার জন্য একটা ছোট্ট একটা তালি। জান্নাতুল ফেরদৌস আছেন এখানে? জান্নাতুল ফেরদৌস, হাত জায়গা আমার হাতে কিন্তু বিকাশ কিন্তু আছে, আমি বিকাশ এখনই পাঠাই দেবো। জান্নাতুল ফেরদৌস, দ্রুত তুমি একটু বিকাশ নাম্বারটা দাও আমাকে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। সুন্দর সুন্দর ড্রেস কিনবা, লিপস্টিক কিনবা, আইলাইনার কিনবা, চমৎকার তোমার রূপচর্চা করবা। দ্রুত জান্নাতুল ফেরদৌস কই? জান্নাতুল ফেরদৌস আছেন আমাদের সাথে? জান্নাতুল ফেরদৌস, হাত জায়গা দ্রুত টাকা পাইতে হবে। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, দ্রুত 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 জান্নাতুল ফেরদৌস আছেন। এই দেখতে জান্নাতুল ফেরদৌস, এই আছে জান্নাতুল ফেরদৌস আছে না? আগামীকাল কিন্তু রাতে আমার সাথে দেখা হবে, ঠিক আছে? আমার সাথে কিন্তু ক্লাস হবে আগামীকাল রাতে, আমার ক্লাসে ধামাকা কেরিয়ার প্লাস বাংলা বই দিব, অনেক 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 কেরিয়ার প্লাস বাংলা বই পাবে না। জান্নাতুল ফেরদৌস, তোমার কি কেরিয়ার প্লাস বাংলা বই আছে? টাকা দিব নাকি তুমি কেরিয়ার প্লাস বাংলা বইতে নিবা সেটা বলো। যদি টাকা নাও তাহলে 300 টাকা এখন পাবা, আর কেরিয়ার প্লাস বাংলা বইয়ের দাম 400 টাকা, কুরিয়ার 400, 450 টাকা। যদি অনেকে তুমি বলছো, যেমন আজকে গতকাল যারা পাইছিল, অনেকে একজন আবার কেরিয়ার প্লাস বাংলা বই নিছে। তোমার জন্য অপশন আছে, যদি তোমার কেরিয়ার প্লাস বাংলা বই আপডেট নতুনটা থাকে তাহলে মাশাআল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে নিতে পারবা, কোনো সমস্যা নেই। আর যদি বলো টাকা, আমি এখন তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তাহলে বিকাশ নাম্বারটা এখন দ্রুত দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। দ্রুত 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 জান্নাতুল ফেরদৌস, দ্রুত। মৃত্তিকা, তোমার বই, তোমার কেরিয়ার প্লাস বই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃত্তিকা, তোমার বই কিন্তু পাঠিয়ে দিয়েছি। জান্নাতুল ফেরদৌস কই, তুমি কি করবা? কমেন্ট লেখো দ্রুত। টাকা নিলে দ্রুত 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 দ্রুত। এরপরে আছে আমাদের দ্বিতীয় স্থানে আছে যে নামটা, সে নামটা একজন ছেলের নামটা দ্বিতীয় স্থানে, ছেলের নামটা বলো। স্যার জান্নাতুল ফেরদৌস স্যার গিফট দেন। আচ্ছা জান্নাতুল ফেরদৌস কমেন্ট করো দ্রুত। এরপর দাদা তোমার টাকাটা ফেরত দিই। এরপরে আশিক ওয়াসিফ,
আশিক ওয়াসিফ, ASHIK, আশিক ওয়াসিফ। দ্রুত 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 দ্রুত। হ্যাঁ, কালকে পেয়েছি আমি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দ্রুত বলো, দ্রুত দ্রুত। এরপর আছে রাব্বি মেহরাব। আমি একসাথে বলে দিচ্ছি, রাব্বি মেহরাব, রাব্বি মেহরাব। তারপরে আছে আঞ্জুমা তাবাচ্চুম লোবনা, আঞ্জুমা তাবাচ্চুম লোবনা। দ্রুত 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 বলো। জি স্যার, SMS আসছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কই দেখো দেখো, জান্নাতুল ফেরদৌস এখন হারাই গেল, রাব্বি মেহরাব হারাই গেল। সমস্যা নাই, যদি পরবর্তী ভিডিওতে হয়তো অনেকে ওয়াশরুমে গেছেন বা কোনো কাজে গেছেন, নামাজে গেছেন, খাইতে গেছেন, যাই হোক, আপনারা যদি মনে আপনারা এখানে জান্নাতুল ফেরদৌস, আশিক ওয়াসিফ, আপনারা কই 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 স্যার হোয়াটসঅ্যাপে নক দিব? হোয়াটসঅ্যাপে নক দেবে না, এখন আমি পাঠাই দিই যে আশিক ওয়াসিফ এই যে একজন পাওয়া গেছে। থ্যাংক ইউ সবাইকে স্যার। এই আশিক ওয়াসিফ দ্রুত, তুমি টাকা লাগলে বিকাশ নাম্বার দাও, দ্রুত বিকাশ নাম্বার দাও। এখানে কমেন্টে বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠাই দিই, এখনই টাকা পাঠাই দেবো। পরবর্তীতে মনে থাকে না, বুঝলেন, অনেক ব্যস্ত থাকি। টাকা এখনই পাঠাই দিতেছি আমি। বিকাশ নাম্বার কিন্তু ওপেন করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার আমরা পাবো না? পাবা, তোমরা প্রতিদিন প্রতিদিন পাবা। এই যে আজকে 4 জন পাইলে, প্রতিদিন গতকালও 4 জন পাইছেন। প্রতিদিন ক্লাসে রাত 10টায় থাকবা, প্রতিদিন রাত 10টায় ক্লাসে থাকবা। আজকে কাকতালীয় ভাবে 9টায় ক্লাসটা হয়ে গেছে, আগামীকাল আবার রাত 10টায় হবে। তা 10টায় ক্লাস হলে প্রতিদিন এরকম সর্বোচ্চ শেয়ারকারী মেনশন করে আমরা 4 জনকে আমরা গিফট প্রদান করব। দেখি দেখি স্যারদের নাম্বার এই ইনবক্স করেন। কই 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 স্যার আমরা পাবো না? দ্রুত দ্রুত দাও, ছেলেরাও দেয় না। রাব্বি মেহরাব দ্রুত দাও, দ্রুত। আঞ্জুম তাবাচ্চুম আছো তোমরা? আশিক ওয়াসিফ কি দিছে? আশিক ওয়াসিফ দিছে? আচ্ছা দাঁড়াও, আশিক দাঁড়াও, পরে আমি টাকাটা পাঠাই দিই এখনই। নাম্বারটা কত? 01825 না? নাম্বারটা বলো আমারে দাঁড়া। 01825 7967454454। তুই বেটা উল্টা পাল্টা কর, মহিলাদের মতো নাম্বার করস। 0 দেখি 01825 796754 796754 না? দাঁড়া, 54 না? 54 6754। ওকে ওকে ওকে, চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে। গেট করে টাকা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, গেছে 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 গেছে। তাবাচ্চুম দিছে? রাব্বি দিছে? রাব্বি দেন। আঞ্জুমা তাবাচ্চুম দিছে? ও জান্নাতুল ফেরদৌস দিছে না? দে 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 দে, ওরে দিয়ে 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 দিয়ে। দাঁড়াও, 01974868382 আবার 82 আবার 01। না না স্যার, তুই কোন কসু নাম্বার কর? দাঁড়া দেখি। 01974 তারপর 86 তুই উল্টা পাল্টা নাম্বার কইছিস বেটা। 868201 868201। ঠিক আছে, দেখি 0 নাম্বারটা আবার দেখি। আশিকেরটা দিয়ে দিছি। 01974 আছে 868201। ওকে, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। টাকা গেছে 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 গেছে। এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। পেয়েছে 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 পেয়েছে, বলো তো সবাই পেয়েছেন 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 পেয়েছেন? হ্যাঁ, ক্যাশ দেন। আশিক ওয়াসিফ পাই গেছে ক্যাশ দেখছেন 2 জন। আচ্ছা তাহলে রাব্বি মেহরাব, তানজুম তাবাচ্চুম আছেন? সতামপুর স্যার আবার ভুল নাম্বার দিয়েন না। না, এই জন্য 2বার চেক করছি, ঠিক আছে। আচ্ছা সমস্যা নয়, বাকি 2 জন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। এই নাম্বার 090595955 তারা পরবর্তীতে ভিডিও দেখেন, দেখলে আপনার পরবর্তী 2 জন আপনারা এই নাম্বারে আমাদের যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন গিফট। ওকে, তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে রাত 10টায়। হ্যাঁ, আগামীকাল রাত 10টায়। আর আমাদের সকল কোর্সে ভর্তি চলতেছে। যারা নিবন্ধন, প্রায়োগিক, সমাজসেবা বলেন,
স্বাস্থ্য সহকারী বলেন, এই যে বেসিক প্রস্তুতি যদি নিতে চান তাহলে অবশ্যই জব মেডিসিনে এই নাম্বারে করবেন। আর যাদের আর্থিক সমস্যা থাকে তারা অবশ্যই আমাদের এখানে যে গুগল ফর্মটা আছে গুগল ফর্মটা পূরণ করে দিবেন। ওকে, ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল ক্লাসে সবার সাথে। আল্লাহ হাফেজ। না